গল্পবাবুর আসরের সকল শ্রোতাদের জানাই সুস্বাগতম। গত সপ্তাহে আমাদের চ্যানেলে প্রকাশিত হয়েছে কর্নেল সিরিজের গল্প বিজ্ঞাপনের আড়ালে। এ সপ্তাহে আবার কর্নেল। এবারের গল্প হাওয়া সাপ। সমুদ্র তীরবর্তী চন্দনপুর অন সিতে রয়েছে এক লাইট হাউস, আর সেখানেই মাঝে মাঝে দেখা দিচ্ছে প্রকৃতির অদ্ভুত খেয়াল এই হাওয়া সাপ, যার বিসর্পিল গতির শিকার হয়েছে ছয়টি তাজা প্রাণ। বাতিঘরের ভেতরে দেহগুলিকে টেনে নিয়ে যাচ্ছে হাওয়া সাপ, তারপর পেঁচালো স্ক্রুর মতো ঠেলে তুলছে লাইট হাউসের ওপর, সেখান থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছে উপল সংকুল তটভূমির ওপর। কিন্তু সত্যিই কি হাওয়া সাপ, নাকি এর পিছনে আছে অন্য কোনো রহস্য? কর্নেল নীলাদ্রি সরকার কি পারবেন এই সমস্যার সমাধান করতে? জানতে হলে শুনতে থাকুন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা আজকের গল্প হাওয়া সাপ। পাখি ওড়া পথে দূরত্ব 1 কিলোমিটার হতে পারে আমার বাইনোকুলারের হিসাবে, তবে মানুষ পাখি নয়। জঙ্গল, বালিয়াড়ি এবং পাথর ডিঙিয়ে সিধে পৌঁছনো যদিও একটা অ্যাডভেঞ্চার, অন্তত আমি সেই ঝুঁকি নিতে প্রস্তুত নই। গভীর এবং ভয়াল একটা খাঁড়ির মাথায় ছোট্ট টিলার ওপর দাঁড়ানো পোড়ো ওই বাতিঘর, কাদের কীর্তিস্তম্ভ, পর্তুগিজ না মোগলদের, এ নিয়ে পণ্ডিতি তর্ক আছে, কিন্তু এটাই ছিল চন্দনপুর অন সিতে পর্যটন দপ্তরের দ্রষ্টব্য তালিকার 1 নম্বরে। মাস দুয়েক আগে শোনা গেছে একটা বিপজ্জনক হাওয়ার কথা, স্নেক উইন্ড। কোনো রাতে সমুদ্র থেকে উঠে আসে নাকি সাংঘাতিক হাওয়া, যার আনুমানিক গড়ন বিশাল সাপের মতন, এবং এঁকে বেঁকে তীক্ষ্ণ শীষ দিতে দিতে ঘুরপাক খেতে খেতে বাতিঘরের ভেতর ঢুকে যায়। সিঁড়ি বেয়ে শীর্ষে উঠে ভাঙা জানলাগুলোর কোনো একটা গলিয়ে সমুদ্রে আছড়ে পড়ে ঝোড়ো প্রশ্বাসের মতো, তারপর ফুরিয়ে যায়। যদিও তার অন্তিম শ্বাসাঘাত ব্রেকারের পর ব্রেকারে কতক্ষণ ধরে সমুদ্রকে আলোড়িত করতে থাকে। প্রাকৃতিক কোনো রহস্যময় ঘটনা গণ্য করা চলে, হ্যাঁ, যেমন ধরুন এই বারমুডা ট্রায়াঙ্গল। কিন্তু নিচের খাঁড়িতে পরপর কয়েকটি থ্যাতলানো দলা পাকানো লাশ রহস্যটিকে ভিন্ন মাত্রা দিয়েছে। এগুলো নাকি সেই ঘাতক হাওয়ারই কীর্তিকলাপ, এবং এর বিস্ময়কর দিকটা হলো কেনই বা অত রাত্রে ওরা বাতিঘরে ঢুকেছিল। নিচের দরজার তালা প্রতিবারই ভাঙা ছিল। পাহারাদার থাকে খানিকটা দূরে তার সরকারি ঘরে। রাত 10টায় তালা এঁটে সে ফিরে যায়। যাওয়ার আগে অবশ্যই বাতিঘরের ভেতরে কেউ থেকে গেল কিনা দেখে নেওয়া তার কর্তব্য। গত ডিসেম্বরে এসে কিন্তু তেমন কোনো রহস্যময় রাতের হাওয়ার গুজব শুনিনি, তবে একটা ঘটনা মনে পড়েছিল। বিকেলে বাতিঘরটার শীর্ষে আমাকে উঠতে দেখে একদল যুবক যুবতীর চোখে অবিশ্বাস লক্ষ্য করেছিলাম। তারা আগেই সেখানে উঠেছিল। প্রচণ্ড ঝাপটানি স্বাভাবিক সমুদ্র হাওয়ার, যা তাদের স্থির হতে দিচ্ছিল না। আমি যখন বাইনোকুলারে সমুদ্র দর্শন করছি, কানে এলো তাদের হাসি তামাশা। মাই গড, হি ডান এটা টু হার্ড আপ ফর অ্যান ওল্ড ম্যান। Older is golda. Hey, he look a padar Christmas. দলটি নিঃসন্দেহে দক্ষিণী। বাইনোকুলার নামিয়ে তাদের দিকে ঘুরে আমার ব্যক্তিগত সৌজন্য অনুসারে জ্যাকেটের পকেট থেকে এক মুঠো চকলেট বের করে যেই বলেছি, ফ্রম ফাদার ক্রিসমাস টু অল অফ ইউ অন দ্য ইভ অফ হ্যাপি ক্রিসমাস, অমনি তারা যেন আমি সাইনাইট ক্যাপসুল দিচ্ছি এমন আতঙ্কে হুড়মুড় করে সিঁড়ি বেয়ে পালিয়ে গেল। কতক্ষণ তাদের পায়ের শব্দ ক্রমশ নিচের দিকে। আমি অপ্রস্তুত এবং দুঃখিত। চন্দনপুরে আর দলটির দেখা পাইনি, কিন্তু আমার মনে প্রশ্নের কাঁটা খচখচ করে বিঁধছিল। ওরা আমাকে কি ভেবেছিল? শুনেছি টুপি দিয়ে আমার চওড়া টাক ঢাকলে নাকি আমাকে ফাদার ক্রিসমাস দেখায়,
এও শুনেছি আমার মুখে নাকি সর্বোত্তম অমায়িকতার রেখাগুলো শোভা পায়। ওরা আমায় অমন ভয় পেয়েছিল কেন? অত উঁচুতে উঠতে পেরেছি বলে কি? তবে উল্লেখযোগ্য ঘটনা, আমার সাদা দাড়ি বিশৃঙ্খলভাবে উঠছিল, যা দৃষ্টিকটু। এখন মনে হচ্ছে বাতিঘরটা সম্পর্কে বরাবর কোনো ভৌতিক গুজব চালু ছিল, যা আমি জানতে পারিনি। আসলে কিছু জানতে চাইলে তবেই তো জানা যায়। অজানা কিছু এমনি এমনি কারো জানা হয়ে যায় না। চোখ অনেক কিছুই দেখতে পারে, কিন্তু জানতে পারে না। দেখা আর জানা এক নয়। সিভিউ হোটেল চন্দ্রপুরম অনসির শেষ প্রান্তে, পারিপার্শ্বিক নিরিবিলি। এই কারণে এই ছোট হোটেলটাই আমার পছন্দ। কিন্তু পর্যটকরা স্বভাবে হুল্লোড়বাজ। তারা আসে ফুর্তি করতে, সমুদ্র উপলক্ষ মাত্র। পেছনকার মসৃণ নতুন রাস্তা সমুদ্রের সমান্তরালে দক্ষিণ পশ্চিমে এগিয়ে বাঁক নিয়েছে। বাঁকের মুখে ডাইনে একটা পুরনো বাড়ি পড়ে। বাড়ি বললে অসম্মান করা হয়। হ্যাঁ, প্রাসাদ। রাজপ্রাসাদই ছিল মধ্যযুগে। হাত ফেরতা হতে হতে বোম্বের এক কোটিপতি জনেশ্বরজির, পুরো নাম জানি না, তাঁরই হাতে এসেছিল। তিনি মাঝে মাঝে আসতেন এবং পার্টি দিতেন। মন্ত্রী, নেতা, আমলারা আমন্ত্রিত হতেন। সারা রাত আমোদ প্রমোদ খানাপিনা চলতো। গত সপ্তাহে একটা পার্টি চলছিল। সকালে বাতিঘরের নিচের খাঁড়িতে থ্যাঁতলানো একটা লাশ পাওয়া যায়, এবং সেটা জনেশ্বরজির। বাতিঘরের দরজার তালা ভাঙা ছিল। কাজেই দুয়ে দুয়ে চার। আরও বিভীষিকা, আরও গুজব, প্রবল সরকারি তোলপাড়, কিন্তু রহস্যের কিনারা হয়নি। জনেশ্বরজির প্রাসাদ থেকে পায়ে চলা পথ গেছে বাতিঘরের দিকে সিধে পূর্বে। বড় বড় পাথর, জঙ্গল, বালিয়াড়ি পেরিয়ে বাতিঘরের টিলা। কিন্তু চূড়ান্ত প্রশ্ন, কেন ভদ্রলোক পার্টি থেকে কখন বেরিয়ে বাতিঘরে যান এবং তালা ভেঙে ভেতরে ঢোকেন? পাহারাদার আসলাম সে রাতে সেই তীক্ষ্ণ শীষ শুনতে পেয়েছিল, ফলে পুলিশ তাকেই গ্রেপ্তার করেছে। সিভিওয়ে আমার প্রিয় পরিচারক কুণ্ডনাথনের বক্তব্য, নিশির ডাকের মতো সেই ঘাতক হাওয়া মানুষকে ডেকে নিয়ে যায়, এবং তালাটা সে ছাড়া আর কেই বা ভাঙবে? উল্টো স্ক্রুর মতো পেঁচালো হাওয়াটা পাক খাইয়ে খাইয়ে জ্ঞানেশ্বরজিকে ওপরে তোলে, তারপর জানলা গলিয়ে নিচের সমুদ্রে ছুঁড়ে ফেলে দেয়। আসলামের কি দোষ? এখানকার সমুদ্রে সবখানি অসংখ্য পাথর দেখেছি। বুনো হাতির পাল যেন সমুদ্র স্নানে নেমেছে। আমি দেখেছি ব্রেকারগুলো কি মর্মান্তিক ধরনের ছেলে মানুষই করে। পাথরের পর পাথরে দাপাদাপি করতে করতে, তীব্র গতিশীল হতে হতে গুঁড়ো গুঁড়ো ফেনিল আত্মবিনাশ। আঁশটে গন্ধটাও বিরক্তিকর। আর মাঝে মাঝে লক্ষ কোটি শূন্য ড্রাম গড়িয়ে নিয়ে যাওয়ার মতো অভ্যন্তরীণ গর্জন। এমন সমুদ্রে স্নান করা দুঃসাহসিকতা। সব মিলিয়ে চন্দ্রপুরম উপকূল সৌন্দর্য এবং বিভীষিকার আশ্চর্য সমন্বয়। এখন সেপ্টেম্বরে পর্যটক বিরল। বিকেলে বাতিঘরের দিকে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ঘন কালো মেঘ দেখে মনে হচ্ছিল তুমুল বৃষ্টি আসন্ন। বরং সামনের বিচের দিকটায় ঘুরে আসা যায়। পর্তুগিজ বা মোগলদের তৈরি পাথরের সারি সারি গুদামঘর যত জরাজীর্ণ হোক, মাথা বাঁচানোর পক্ষে যথেষ্ট। বিচ জনশূন্য। একটু পরে ঝিরঝিরে বৃষ্টি এলে বিচের মাথায় একটা পাথরের ঘরে ঢুকে পড়লাম। হঠাৎ দেখি সামান্য দূরে বিচের ওপর প্রকাণ্ড পাথরে বসে এক যুবক আর যুবতী। সামুদ্রিক বৃষ্টি সারা শরীর দিয়ে নিচ্ছে। ঈর্ষা হচ্ছিল। যৌবন প্রেমের জন্য কত কিছু করতে পারে, এ তো সামান্য। দুপুরে ব্যালকনিতে বসে বাইনোকুলারে সম্ভবত এদেরই দেখেছিলাম। আমার এই বাইনোকুলারটি আমার বয়সকে নিয়ে কখনো কখনো অশালীন রসিকতা করে। অবশ্য প্রকৃতিতে অশ্লীল বলে কিছু নেই। রঁদার ভাস্কর্য। তোমাদের ঠিকানা কোথায়? সন্ধ্যায় বৃষ্টিটা থেমে গেছিল। ব্যালকনিতে বসে সমুদ্রের শ্বাস প্রশ্বাসে তৃপ্তির স্বাদ অনুভব করছিলাম। অথবা আমার অনুভূতির ভুল। এ সময়ে এক পেয়ালা কড়া কফির প্রতীক্ষা ছিল।
কিন্তু কুণ্ডনাথন কফি আনতে বড় বেশি দেরি করছে। দক্ষিণ পশ্চিমে বাতিঘরটা অন্ধকারে ডুবে আছে, সেদিকে একটা লাল স্ফুলিঙ্গ সদ্য নিভে গেল। না, চোখের ভুল নয়, নিশ্চয়ই কোনো প্লেন ঘন মেঘের মধ্যে এইমাত্র ঢুকে গেল। কিন্তু আবার সেই লাল স্ফুলিঙ্গ। বাইনোকুলার হাতের কাছে বেতের টেবিলে রাখা ছিল, দ্রুত চোখে রাখলাম। কয়েক সেকেন্ড পরে আলোটা আবার নিভে গেল। বাইনোকুলারের হিসেবে টর্চের মুখের সাইজের লাল আলো, কিন্তু আলোটা স্থির ছিল, রশ্মি বিকিরণও করছিল না। কুণ্ডনাথনের সাড়া পেয়ে বললাম, এসো, দরজা খোলা আছে। সে ব্যালকনিতে এসে টেবিলে ট্রে রাখলো, বিনীতভাবে বলল, বাতি জ্বালায় দি স্যার। থাক, অন্ধকার আমার পছন্দ। কফির পেয়ালা তুলে নিয়ে বললাম, আচ্ছা কুণ্ডনাথন, তুমি কি কখনো রাতের দিকে বাতিঘরে লাল আলো জ্বলতে দেখেছো? এটা নেহাতি একটা প্রশ্ন আমার সিদ্ধান্তকে ঝালিয়ে নেওয়ার জন্য, কিন্তু প্রশ্নটা শুনেই কুণ্ডনাথন ভীষণ চমকে উঠল। লাল লাল আলো স্যার? হ্যাঁ, লাল আলো, জলে আবার নিভে যায়। সে গম্ভীর মুখে চাপা স্বরে বলল, দেখেছি স্যার, জনেশ্বরজির লাশ যেদিন পাওয়া যায় তার আগের রাতেই ওই ঘরে আমেরিকান সাহেব মেম সাহেবরা ছিলেন। ওদের কফি সার্ভ করতে এসে হঠাৎ চোখে পড়ল বাতিঘরের মাথায় যেন লাল আলো জ্বলছে। তার আগেও একবার দেখেছিলাম। তারপর সকালে একজন টুরিস্টের লাশ পাওয়া গেল। কাউকে বলিনি স্যার, কিন্তু আপনি কি আলো দেখেছেন? লোকটি বুদ্ধিমান। গত শীতে এসে ওর সঙ্গে ভাব জমিয়েছিলাম। ওর ফ্যামিলি থাকে কয়েক কিমি দূরে একটা গ্রামে। সেখানকার পাহাড়ি জঙ্গলে আমাকে কিছু অর্কিডের খোঁজ দিয়েছিল কুণ্ডনাথন। আমাকে চুপ করে থাকতে দেখে সে ভয় পাওয়া গলায় ফের বলল, দেখে থাকলে কাল সকালে আবার একটা লাশ পাওয়া যাবে। একটু ঠাট্টা সুরে বললাম, আজ রাতে তাহলে ওই সাংঘাতিক শীর্ষও শোনা যাবে? কি বলো কুণ্ডনাথন? যাবে স্যার, শীষ দিতে দিতে হওয়াটাও আসবে। তুমি শীষের শব্দ তো শোনোনি কখনো? না, নিজে শুনিনি, তবে অনেকে শুনেছে। শুনেছে বলেই তো কথাটা রটেছে। সে তার কাঁধে তোয়ালেতে মুখের ঘাম মুছে বলল, আপনি কি সত্যি আলো দেখেছেন স্যার? দেখেছি। কফিতে চুমুক দিয়ে একটু হেসে বললাম, তবে প্লেনের আলোও হতে পারে। আমিও তো স্যার ভেবেছিলাম প্লেনের আলো, কিন্তু পরদিন খাঁড়িতে লাশ পাওয়া গেল। একবার নয় স্যার, দুবার, আর দুবারই খাঁড়িতে লাশ। আগের লাশটা শনাক্ত হয়েছিল জানো? না স্যার, কোনো ট্যুরিস্ট হবে। টুরিস্ট হলে নিশ্চয়ই কোনো হোটেলে এসে ওঠার কথা। কুণ্ডনাথন আস্তে আস্তে বলল, তা পুলিশের ঝামেলায় ভয়ে হোটেলের মালিকরা চেপে যায়। কিন্তু রেজিস্টার চেক করলে তো। আমার কথার ওপর সে বলল, রেজিস্টারে চেক আউট দেখালেই তো হলো। কুণ্ডনাথন, সে তোমাদের হোটেলে ওঠেনি তো? তার মুখটা হঠাৎ কাতর হয়ে গেল। বছর 50 বয়স, বেটে মোটাসোটা থলথলে গড়নের এই পরিচারকের তাগড়া কাঁচা পাকা গোঁফ আছে। গোঁফটা কাঁপতে লাগলো। কিছু গোপন কথা চেপে থাকতে বাধ্য হয়েছে, অথচ বলার জন্য মনে ছটফটানি আছে। এটা সেই সংকটাপন্ন ভাব। সাহস দেবার ভঙ্গিতে ফের বললাম, কে উঠেছিল? কুণ্ডনাথন বড় বড় চোখে তাকিয়ে থাকলো। একটু পরে বলল, আমি তাকে যেন দেখেছিলাম। তুমি তার নাম ঠিকানা চেক ইনের তারিখ এনে দিলে বকশিস পাবে কুণ্ডনাথন। মাথাটা একটু দুলিয়ে সে সেলাম ঠুকে বেরিয়ে গেল। কফিতে চুমুক দিয়ে নিভে যাওয়া চুরুটটা জ্বালিয়ে নিলাম। সামুদ্রিক হাওয়া ব্যালকনিকে ছুঁয়ে ছুঁয়ে খেলছে। সামনে সোজাসুজি তাকালে সমুদ্র ঝাউবনের আড়ালে পড়ে যায়।
একটু বাঁদিকে ভাঙাচোরা পাথুরে একতলা মোগলাই বা পর্তুগিজ ঘরগুলো দাঁড়িয়ে আছে। একখানে অনেকটা ফাঁকা, সেই ফাঁক দিয়ে সমুদ্র দেখা যায়। রাতের বিচে কোনো আলো নেই। আমার ধারণা বা ইচ্ছে হলো সেই প্রেমিক প্রেমিকা বিচে বসে থাকে অন্ধকারে। আসলে নিজে বৃদ্ধ বলে যৌবনকে অনেক বেশি দাম দিয়ে থাকি। এই বেমরশুমে চন্দনপুর অন সিতে আমার ছুটে আসার পিছনে সুনির্দিষ্ট একটা উদ্দেশ্য ছিল, যেটা এবার বলা দরকার। গত মাসের শেষাশেষি এখানে কেন্দ্রীয় শক্তিমন্ত্রকের উদ্যোগে সমুদ্র তরঙ্গ থেকে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা শীর্ষক একটা সেমিনার হয়। আন্তর্জাতিক পর্যায়ের সেমিনার, কাজেই ঝাঁকে ঝাঁকে তথাকথিত মিডিয়াম্যানদের আবির্ভাব স্বাভাবিকই ছিল। তাদের মধ্যে ফ্রিল্যান্স সাংবাদিকের সংখ্যা কম ছিল না। সেমিনার শেষে সবাই যে যার ঠিকানায় ফিরে যায়। ফেরেনি শুধু একজন, সুমিত্র গুহরায়। ২৬ বছর বয়স, রোগা ফর্সা, উচ্চতা আন্দাজ 5 ফুট 3 ইঞ্চি। কয়েকটা ইংরেজি বাংলা হিন্দি পত্রিকায় পুলিশের মিসিং স্কোয়াডের পক্ষ থেকে ছবি ছাপানো হয়েছিল। টিভিতেও ছবিটি দেখেছি, কিন্তু এ যাবৎ তার কোনো খোঁজ মেলেনি। চন্দ্রপুরম পুলিশও হদিশ দিতে পারেনি। অথচ এখানে এসে শুনেছি বাতিঘরের খাঁড়িতে 5টা লাশের খবর। আশ্চর্য ব্যাপার, স্থানীয় পুলিশ কিংবা চন্দ্রপুরম ডেভেলপমেন্ট অথরিটি এ নিয়ে মাথা ঘামায়নি। সেটা বোঝা যায়, কারণ সেই খবর কাগজে বেরোয়নি। এখানে পৌঁছানোর পর কুণ্ডনাথনের মুখে আমি খবরটা পেয়েছি। সি ভিউ হোটেলের ম্যানেজার গোপালকৃষ্ণনের বক্তব্য, খবর চেপে রাখার পিছনে পর্যটন দপ্তরের হাত আছে। পর্যটন অর্থনীতি ঘা খাবে। পর্যটন অর্থনীতি, আজকাল শব্দ জুড়ে জুড়ে অদ্ভুত সব টার্ম চালু করা আমলাতন্ত্রের আরামকেদারা বিলাস। নিছক বিলাস বলা ভুল হবে, এর পিছনে অর্থনীতি আছে। কমিশনভোগী দালাল, রাজনীতিওয়ালা, কন্ট্রাক্টর আর আমলাতন্ত্রের একটা দুষ্ট চক্র অধুনা দেশ জুড়ে লুট চালাচ্ছে। তো সুমিত্র গুহরায় ফটো ফিচারিস্ট হিসাবে বেশ নাম করেছিল। কলকাতার সর্বাধিক প্রচারিত দৈনিক সত্যসেবক পত্রিকায় তার কিছু সচিত্র ফিচার আমি পড়েছিলাম, যেগুলো প্রায় অ্যাডভেঞ্চারের মানসিকতার লক্ষণ এবং প্রাণের ঝুঁকি নিয়ে তথ্য সংগ্রহ। এ থেকে সুমিত্র সম্পর্কে আমার একটা স্পষ্ট ধারণা গড়ে উঠেছিল। তাই সত্যসেবক পত্রিকার সাংবাদিক, আমার বিশেষ প্রীতিভাজন জয়ন্ত চৌধুরী, তার নিখোঁজ বন্ধু সম্পর্কে আমাকে অনুরোধ করা মাত্র রাজি হয়েছিলাম। জয়ন্তকে সঙ্গে নিইনি সতর্কতার দরুন, তাছাড়া তার স্বভাবে হঠকারিতার ঝোঁক আছে। সকালে এখানে পৌঁছানোর পর থানা এবং সিডিএ অফিসে যাব ভেবেছিলাম। সিডিএ মানে চন্দনপুর ডেভেলপমেন্ট অথরিটি, কিন্তু পরে মনে হয়েছিল সেটা হঠকারিতাই হবে। এ ধরনের কেসে তাড়াহুড়ো করা ঠিক নয়। আজকাল বোঝাই যায় না কোথায় কার কোন স্বার্থ ওত পেতে আছে। এক বৃদ্ধ রিটায়ার্ড কর্নেল নীলাদ্রি সরকার কেনই বা খাঁড়ির লাশ বা সমুদ্র তরঙ্গ থেকে বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত সেমিনার নিয়ে খোঁজ খবর করতে এসেছেন। একটা স্বাভাবিক সন্দেহের উদ্রেক হবে এবং আমার পথ নিরঙ্কুশ হবে না। সিভিউ এর ম্যানেজার গোপালকৃষ্ণন অবশ্য গত ডিসেম্বরেই আমাকে বাতিগ্রস্ত সাব্যস্ত করেছিলেন। এটাই আমার বাড়তি সুবিধা। সমুদ্র তরঙ্গ থেকে বিদ্যুৎ উৎপাদন ব্যাপারটা নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছি। শুনেছি বাতিঘরের নিচের খাঁড়িতেই একটা প্রজেক্ট হবে। সাইট সিলেকশনও হয়ে গেছে নাকি। গোপালকৃষ্ণন বিষয়টি বোঝেন। খাঁড়িতে একটা কংক্রিটের ঘর তৈরি হবে, যার একদিকে তলার অংশ খোলা থাকবে। সমুদ্রের ঢেউ এসে আছড়ে পড়বে তীব্র বেগে, এসে ফাঁক দিয়ে ঢুকে একটা টারবাইনকে ধাক্কা দেবে ক্রমাগত। টারবাইন ঘুরবে, ঘরের মাথায় থাকবে জেনারেটর। গোপালকৃষ্ণনের মতে কস্টলি প্রোডাকশন। Costly production misuse a lot money and labor. বাতিঘরের সাংঘাতিক হাওয়ার উপদ্রব সম্পর্কে আপনার কি ধারণা? That a snake vendor? কেন, নিছক গুজব নাকি? জানি না, তবে বাতিঘরটা নিয়ে অনেক ভূতুরে গল্প শুনেছি। এবারকারটা নতুন, তবে কি বলুন?
এখানে সমুদ্র খুব আদিম, সভ্যভব্য নয়। শুধু টুরিস্টরা নয়, আমরা সবাইও শান্তশিষ্ট সমুদ্র দেখতে ভালোবাসি। যে সমুদ্রে স্নান করা যায়, হুল্লোড় করা যায়, নেড়ে চেড়ে দেখা যায়, স্বাদ নেওয়া যায়, এমন সমুদ্রই তো মানুষের প্রিয়। এখানকার সমুদ্রকে আকর্ষণীয় বলা চলে না। এখানকার একমাত্র আকর্ষণ ওই বাতিঘর। উঁচুতে উঠে অনেক দূর পর্যন্ত দেখা যায়। ইস্ট কোস্টে আর কোথায় আপনি সমুদ্রে অত বিশালতা দেখতে পাবেন? চিন্তা করুন। শুনলাম বাতিঘর সম্প্রতি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। জ্ঞানেশ্বরজির আত্মা সম্মানে সেমিনারের জন্য উনি 3 লাখ টাকা দান করেছিলেন। চক্ষুলজ্জা কর্নেল সরকার, প্রজেক্টের কন্ট্রাক্ট জ্ঞানেশ্বরজি পেতেন, আমি বাজি রেখে বলতে পারি। সম্ভবত গোপালকৃষ্ণ সেই ধরনের লোক যারা সব ঘটনার যুক্তিসম্মত ব্যাখ্যা দিতে চান। তবে বুঝতে পেরেছি স্নেক উইন্ড অর্থাৎ কিনা ঘাতক সামুদ্রিক সর্পিল হাওয়া সম্পর্কে উনি কোনো ব্যাখ্যা খুঁজে বের করতে পারেননি এখনো। আবার এও বুঝেছি বাতিঘরটা নিয়ে বরাবর ভুতুড়ে গুজব ছিল। রাত 9টায় নিচের ডাইনিং হলে ডিনার খেতে গেলাম। ডাইনিং হলে ছড়িয়ে ছিটিয়ে 5 জন ডিনার প্রত্যাশী বসেছিলেন। এক পৌঢ় দম্পতি, সম্ভবত গোয়ানিজ, একজন বেঁটে গাঁট্টা মধ্যবয়সী, সম্ভবত তামিল, একজন রাগী চেহারার যুবক, সম্ভবত বাঙালি, এবং একজন শ্বেতাঙ্গ ইউরোপীয়। এরা সবাই বোর্ডার কিনা জানি না, কারণ এখানে রুচির কারণে বাইরের লোকেরাও মহার্ঘ খাদ্য খেতে আসে। লাঞ্চের সময় ডাইনিং হলে আমি একা ছিলাম, কারণ ততক্ষণে লাঞ্চ পর্ব শেষ। আমার ফিরতে দেরি হয়েছিল এবং তখন প্রায় 2:30 বেজে গিয়েছিল। কোণার দিকে জানলার পাশের টেবিলে বসলাম। পিছনের দরজায় ঝোলানো পর্দার ফাঁকে রিসেপশন এবং লাউঞ্জের কিছু অংশ দেখা যাচ্ছিল। রিসেপশনের কাউন্টারে মোটামুটি সুন্দরী অ্যাংলো যুবতী, যদিও ডিসেম্বরে একে দেখিনি, হেসে হেসে কথা বলছিল কারো সঙ্গে। একটু ঘুরে দেখে নিলাম কাউন্টারের টেবিলে বাঁ হাত কুনুই পর্যন্ত বিছিয়ে ঝুঁকে আছেন ম্যানেজার গোপালকৃষ্ণন। লাউঞ্জের সোফায় বসে পত্রিকা পড়ছেন এক ভদ্রলোক, পরনে টাই স্যুট। কোনো কোম্পানি এক্সিকিউটিভ না হয়ে যান না। কুণ্ডনাথন এগিয়ে এলো আমাকে দেখে। আপনার ডিনার ওপরে পাঠিয়ে দিতাম স্যার। আসতে বললাম, এরা কি সবাই বোর্ডার? হ্যাঁ স্যার, আজকাল রাতে এত দূরে কেউ ডিনার করতে আসে না। হ্যাঁ, স্নেক উইন্ডের ভয়ে নাকি? কুণ্ডনাথন কিন্তু হাসল না, তাকে উদ্বিগ্ন দেখাচ্ছিল। বলল, সন্ধ্যার পর রাস্তায় লোক দেখা যায় না স্যার। এই সময় যে রাগী চেহারার যুবকটিকে বাঙালি ভেবেছিলাম, সে দক্ষিণী ভাষায় কুণ্ডনাথনের উদ্দেশ্যে কিছু বলল। কুণ্ডনাথন তার কাছে চলে গেল। মনে মনে হাসলাম, তাহলে সত্যি দেখা এবং জানা এক জিনিস নয়। অথচ আমার সম্পর্কে চালু গুজব আমি নাকি অন্তর্যামীর প্রায় একটি পার্থিব সংস্করণ, এবং আমার দৃষ্টি নাকি গামারস্যির মতো এই ইস্পাতের প্রাচীর ভেদি। খাওয়া শেষ করেছি এমন সময় আমার বুক কাঁপিয়ে বিচে দেখা সেই প্রেমিক প্রেমিকার আবির্ভাব। দুটো টেবিলের ওধারে ওরা মুখোমুখি বসলো। ওরা বাংলায় কথা বলছিল চাপা স্বরে। এও আমার বিহ্বলতার জন্য যথেষ্ট। কিন্তু প্রশ্ন হলো, ওরা কি স্নেক উইন্ড সম্পর্কে এখনো শোনেনি? সাবলীল সৌন্দর্যের সঙ্গে ঈষৎ কুণ্ঠার পরিশীলিত মিশ্রণ আমাদের প্রাচ্য যৌবনের নাকি সাধারণ লক্ষণ। সেই মিশ্রণ দেখছি না। বেপরোয়া উদ্যমতা চন্দনপুরের বন্য আদিম সমুদ্রের কাছেই কি ওরা সংগ্রহ করেছে? কিন্তু হনিমুন করতে চন্দ্রপুরমকে বেছে নিল কেন? যে সমুদ্রে স্নান করা প্রায় অসম্ভব। ন্যাপকিনে হাত মুছে চুরুট ধরালাম।
কুণ্ডনাথন এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কফি ঘরে পৌঁছে দেবে কিনা, নাকি এখানেই বসে খাবো? কুণ্ডনাথন ভাঙাচোরায় ইংরাজি বলে, সঠিক শব্দটি খুঁজে না পেলে হিন্দি বসিয়ে দেয়। ওর প্রশ্নের জবাবে ইচ্ছে করেই বাংলায় বললাম, ওপরে পাঠিয়ে দিও। স্যার। এবার ইংরেজিতে বললাম। কুণ্ডনাথন সরে গেল, কিন্তু আমার তীর লক্ষ্যভেদ করেছিল। ওরা দুজনেই ঘুরে আমার দিকে তাকালো। দৃষ্টিতে ঈষৎ বিস্ময় ছিল। অনেকে আমাকে বিদেশি কিংবা কোনো পাদ্রি বাবা বলে ভুল করে। বিদেশি পাদ্রিরা আবার চমৎকার বাংলাও বলেন, কিন্তু ওদের বিস্ময় সে ধরনের নয়, একদম হকচকিয়ে ওঠার মতো। যুবকটি দৃষ্টি সরিয়ে নিল, কিন্তু তার হাবভাবে আর সেই স্বাভাবিকতা লক্ষ্য করছিলাম না। যুবতীটি মাঝে মাঝে চোখ তুলে আমাকে দেখে নিচ্ছিল। আমি উঠে দাঁড়াতেই যুবকটি আমার দিকে তাকালো। এই সুযোগটা নিলাম। কে, কলকাতা থেকে নাকি? হ্যাঁ। কোথায় উঠেছেন? কাছেই। একটু হেসে বললাম, 1 কিলোমিটারের মধ্যে কিন্তু কোনো হোটেল নেই, কাজেই নিশ্চয়ই কাছাকাছি নয়। সো হোয়াট? এই ফুঁসে ওঠা আশা করিনি। দেখা এবং জানায় সত্যি দুস্তর ফারাক থাকে। ছোটখাটো অট্টহাসি হেসে বললাম, শুভ মধুচন্দ্রিমা। তারপর পিছু না ফিরে লাউঞ্জে গিয়ে ঢুকলাম। গোপালকৃষ্ণন নেই, সম্ভবত নিজের ঘরে গেছেন। রিসেপশনিস্ট মেয়েটি হাই করলো। তার সম্ভাষণে সাড়া দিয়ে সোফায় বসে পত্রিকা পড়া ভদ্রলোকের দিকে তাকালাম। উনি আমার দিকে তাকিয়েছিলেন। এবার ঘড়ি দেখলেন, কারো প্রতীক্ষা করছেন হয়তো। হাট করে খোলা বড় দরজার বাইরে পোর্টিকোর নিচে একটা গাড়ি দেখা যাচ্ছিল। কার্পেট মোড়া সিঁড়ি বেয়ে ঘরে ফিরলাম। দরজা খোলাই রইল। ডিনারের পর 1 পেয়ালা কফি আমার চাই। ব্যালকনিতে বসে অন্ধকারে বাতিঘরটার দিকে তাকিয়ে চুরুট টানতে থাকলাম। আবার সেই লাল আলো, ঘাতক হাওয়া এবং খাঁড়িতে লাশ পড়ার সম্ভাবনা আমার মগজে ঘুরপাক খাচ্ছিল। কিছুক্ষণ পর কুণ্ডনাথনের সাড়া এলো। সে জানে তার জন্য দরজা খুলে রাখি, কিন্তু লোকটি অতিশয় ভদ্র। খ্রিস্টান মিশনারি স্কুলে কবছর পড়েছিল, বিলেতি আদব কায়দা জানে। টেবিলে কফি রেখে সে উর্দির পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ দিল। আসতে বলল, মেরে রিসেপশনে নতুন এসেছে। তারিখটা আমার মনে ছিল, 27 আগস্ট। সন্ধ্যা 6টায় চেক ইন করেছিল। মেরিকে বলা মাত্র রেজিস্টার দেখে লিখে দিল। ওকে বলেছি আপনার দরকার আছে। কাগজটা খুলে নিরাশ হয়েছিলাম। সৌমিত্র গুহরায় নয়, একে দাশগুপ্ত, এবং ঠিকানা কলকাতারই। বললাম, তুমি লাশটা দেখেছিলে? হ্যাঁ স্যার, আমি দেখে এসে বললাম ম্যানেজার সাহেবকে। উনি বললেন চেপে যাও। সকাল 6টায় চেক আউট দেখিয়ে দিলেন রেজিস্টারে। 6:30টায় একটা বাস ছাড়ে চন্দনপুরম স্টেশনে। 9টায় কলকাতা ট্রেন। পাকা হিসেব। চেহারা মনে পড়ছে? রোগা মতো। গায়ের রং? ফর্সা। সঙ্গে কি কোনো ক্যামেরা ছিল? ছিল, একটা সুটকেসে ছিল। উত্তেজনা চাপতে চুপচাপ কফিতে চুমুক দিলাম। সৌমিত্র হোটেল 10 সার্কে উঠেছিল 22 আগস্ট সকাল 9টায়। সেখান থেকে চেক আউট করে 27 আগস্ট বিকেল 3টেই চন্দ্রপুরম স্টেশনে আপ মাদ্রাজ মেল পৌঁছায় সন্ধ্যা 6টায়। কাজেই পুলিশের তদন্তে কোনো গণ্ডগোল নেই। বিশেষ করে তার ফেরার টিকিট ছিল ওই ট্রেনেরই। রেলে তদন্ত করে পুলিশ জেনেছে সৌমিত্র গুহরায় নির্দিষ্ট বগির নির্দিষ্ট বার্থেই ফিরে গিয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে কোনো কারণে সে ওই ট্রেনে কলকাতা যায়নি। তার টিকিটে অন্য কেউ গিয়েছিল। টিকিট কি সে কাউকে বেচে দিয়েছিল,
নাকি তার টিকিট চুরি করা হয়েছিল। সে কোনো কারণে নাম বদলে সেই ভিউয়ে উঠেছিল এবং সকালে তার থ্যাঁতলানো লাশ খাঁড়িতে পাওয়া যায়। শনাক্ত করার মতো কোনো জিনিস লাশের সঙ্গে ছিল না, কিন্তু শুধু কুণ্ডনাথন তাকে চিনতে পেরেছিল। পয়েন্টগুলো মাথায় রেখে বললাম, তা তুমি সকালে খাঁড়িতে কেন গিয়েছিলে কুণ্ডনাথন? সে ভরকে গিয়ে বলল, অনেকে গিয়েছিল স্যার। তার চোখে চোখ রেখে বললাম, তুমি কি তাকে রাত্রে হোটেল থেকে বেরোতে দেখেছিলে? ডিনার খেয়েই তো উনি বেড়ে যান। কিছু বলে গিয়েছিল তোমাকে বা অন্য কাউকে? না স্যার, হোটেল তো 24 ঘন্টা খোলা থাকে, আমরা শিফট ডিউটি করি। ওর ক্যামেরা, সুটকেস বা অন্য জিনিসপত্র কি হলো? কুণ্ডনাথন বিব্রতভাবে তাকালো, করজোড়ে বলল, আমি সামান্য টাকার চাকরি করি স্যার, কোনো বিপদ হলে আমার পরিবার সমুদ্রে ভেসে যাবে। তোমার কোনো ক্ষতি হয় এমন কিছু করব না কুণ্ডনাথন। আমাকে আশা করি তুমি ভালো জানো। তুমি বুদ্ধিমান কুণ্ডনাথন। তোমার ভালোভাবে বেঁচে থাকার জন্য চাই শুধু খানিকটা সাহস। আর দেখো, আমি একজন অবসরপ্রাপ্ত সামরিক অফিসার, তুমি আমার ওপর ভরসা রাখতে পারো। এবার কুণ্ডনাথন এদিক ওদিক তাকিয়ে ফিস ফিস করে বলল, সব ম্যানেজার সাহেব হয়তো নিয়ে গেছিলেন, হয়তো নষ্ট করে ফেলেছেন। কথাটা বলেই সে চলে গেল। উঠে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। ঘরে শুধু টেবিল বাতিটা জ্বালিয়ে রেখে ব্যালকনিতে এসে বসলাম। ওপরে 3টে সুইট এবং 3টে ব্যালকনি। আমারটা পূর্বমুখী, অন্য দুটো দক্ষিণমুখী, তাই দেখা যায় না। তাছাড়া আমার এই সুইটের পরেই সিঁড়ি। অন্য দুটো সুইট সিঁড়ির উল্টো দিকে। একটা করিডোর হয়ে পৌঁছতে হয় সে দুটোতে। তাহলে নিখোঁজ সুমিত্র গুহরায়ের খোঁজ পাওয়া গেল। এর পরের ধাপ গোপালকৃষ্ণনের কাছে পৌঁছানো। লোকটা তো আপাতদৃষ্টে অতিশয় ভদ্র, যুক্তিবাদীও বটে, কিন্তু সুমিতের ব্যাপারে নিছক পুলিশের ঝামেলা এড়াতেই ব্যাপারটা চেপে যাওয়া এবং তার জিনিসপত্র গ্যাপ করা সঙ্গত মনে হচ্ছে না। ঝামেলাটা কি আর হতো, একজন বোর্ডার বেঘরে মারা পড়তেই পারে। কোনো হোটেল নিজস্ব এলাকার বাইরে বোর্ডারে কিছু ঘটলে তার জন্য দায়ী হতে পারে না, আইনতই পারে না। কাজেই গোপালকৃষ্ণনের আচরণ খুবই সন্দেহজনক। কিন্তু আগ বাড়িয়ে তাকে চার্জ করতে গেলে হিতে বিপরীত হতে পারে। একটা ব্যাপার স্পষ্ট, রিসেপশনিস্ট মেরির সঙ্গে কুণ্ডনাথনের বোঝাপড়া আছে। ম্যানেজারের সঙ্গে মেরির হেসে হেসে কথাবার্তা বলা অবশ্য দেখেছি, সেটা চাকরির স্বার্থেই বলা যায়। কুণ্ডনাথনের সঙ্গে মেরির বোঝাপড়া না থাকলে নাম ঠিকানাটা আমি পেতাম না, কিন্তু নাম ঠিকানার বদলে কুণ্ডনাথনকে সরাসরি জিজ্ঞেস করলেই তো সুমিত্রকে আবিষ্কার করতে পারতাম। একটু ভুল করে ফেলেছি। মেরির সঙ্গে কুণ্ডনাথনের বোঝাপড়া থাক বা নাই থাক, মেরিকে আমার তদন্তের সুতোয় জড়িয়ে ফেলেছি, এর কোনো দরকারই ছিল না। বিষয়টা একটু ভুল হয়ে গেল। চুরুটটা নিভে গিয়েছিল, লাইটার জেলে ধরিয়ে নিলাম। না, হয়তো ঠিক করেছি। গোপালকৃষ্ণনের কানে ব্যাপারটা দৈবাত গেলে তার প্রতিক্রিয়া বোঝা যাবে। সে নিজে থেকেই আমার সঙ্গে বোঝাপড়ায় আসতে চাইবে। দেখা যাক। বাইরে গাড়ির শব্দ শোনা গেল। উঠে গিয়ে পশ্চিমের জানলায় উঁকি দিলাম। পোর্টিকো থেকে সেই গাড়িটা বেরিয়ে যাচ্ছে। গেট পেরিয়েই চন্দ্রপুরমের দিকে চলে গেল খুবই জোরে। ঘুম ভেঙে গেল। দরজায় কেউ টোকা দিচ্ছিল। টেবিল বাতি জেলে ঘড়ি দেখলাম, 12টা 20। বললাম, কে? আমি কুণ্ডনাথন স্যার। কি ব্যাপার কুণ্ডনাথন? এত রাতে বিরক্ত করার জন্য দুঃখিত স্যার, কিন্তু এই ভদ্র মহিলার জন্য আপনার ঘুম ভাঙাতে হলো। কোথায় কোন ক্রুড স্বার্থ ওত পেতে আছে
ভেবে আগে রিভলভারটা হাতে নিলাম, তারপর ঘরের আলো জ্বেলে দিলাম। আয় হলে চোখ রেখে দেখি কাঁচুমাচু মুখে কুণ্ডনাথন দাঁড়িয়ে আছে এবং তার পেছনে সেই প্রেমিকা। তবু ফাঁদের কথা মাথায় রেখেই দরজা খুলে সরে এলাম। আমার হাতে রিভলভার দেখে কুণ্ডনাথন হকচকিয়ে গেল। স্যার, এই ভদ্র মহিলা আপনার সাহায্য চান। কি সাহায্য? ভদ্রমহিলা ঘরে ঢুকে আমার পা ছুঁতে ঝুঁকলো। আপনি আমার বাবার মতো, আমাকে বাঁচান, আমি ভীষণ বিপদে পড়েছি। সে কান্না ও শ্বাস প্রশ্বাসের সঙ্গে কথা বলছিল। আমাকে লাউঞ্জে বসিয়ে রেখে ও চলে গেল, এখনো ফিরছে না। আমার খুব ভয় করছে। আপনি কলকাতা থেকে এসেছেন, তাই ওকে বললাম আপনার কাছে নিয়ে যেতে। বসো বসো, আগে শান্তভাবে বসো তো। ওকে একটা চেয়ারে বসিয়ে দিলাম। কুণ্ডনাথনকে বললাম, ম্যানেজার সাহেব কি বাড়ি চলে গেছে? সে বলল, রাত 10:30টায় গুপ্তা সাহেবের গাড়িতে চলে গেছেন। কে গুপ্তা সাহেব? মাদ্রাজে থাকেন, জনেশ্বরজির কারবারের পার্টনার। মাঝে মাঝে আসেন এই হোটেলে। ম্যানেজার সাহেবের সঙ্গে বন্ধুত্ব আছে। গাড়িতে আর কে গেল দেখেছো? তাকে চিনি না, চোস্ত পাঞ্জাবি পরে এসেছিলেন। উনি এলে ওর সঙ্গে গুপ্তা সাহেব, ম্যানেজার সাহেব বেরিয়ে যান। ঠিক আছে, তুমি এসো, দরকার হলে তোমাকে আবার ডাকবো। পালিয়ে বাঁচার ভঙ্গিতে কুণ্ডনাথন সিঁড়ি পেয়ে নেমে গেল। আমার হাতে রিভলভার দেখার আশা করেনি সে। আমিও অবশ্য একটু বাড়াবাড়ি করে ফেলেছি, কিন্তু যে কোনো অবস্থার জন্য তৈরি থাকা ভালো। এ একটা ফাঁদ হতেও পারত। দরজা বন্ধ করে যুবতীর মুখের দিকে তাকালাম। প্রেমিকার সৌন্দর্য ছত্রখান। আমার চোখ কবির নয় যে বিষাদময়ী প্রতিমার সৌন্দর্য দেখতে পাবো। তাছাড়া ওই মুখে বিষাদ নয়, উদ্বেগ আর আতঙ্ক নখের আঁচড় কেটেছে। বললাম, কি নাম তোমার? দীপা। দীপা কি? দীপা মিত্র। তোমার সঙ্গীর নাম? দীপার ঠোঁট কেঁপে উঠল। একটু ইতস্তত করে ভাঙা গলায় বলল, অমল দাশগুপ্ত। 1 মিনিট বলে টেবিলে রাখা কিট ব্যাগের চেন টেনে কুণ্ডনাথনের দেওয়া কাগজটা বের করলাম। ওর সামনে খুলে বললাম, দেখো তো, চেনও মনে হয় নাকি? দীপা নাম ঠিকানাটা পড়ে দেখেই চমকে উঠল। এ তো অমলেরই নাম ঠিকানা। বাই এনি চান্স তুমি সুমিত্র গুহ রায় নামে কাউকেও চেনো? চিনতাম। দীপা নড়ে উঠল, শ্বাস প্রশ্বাসের সঙ্গে বলল, অমলের বন্ধু ছিল, আমার কয়েকটা ছবি তুলে দিয়েছিল। কাগজে তার ছবি দেখেছিলাম। তার কি হয়েছিল অমল জানে। এখান থেকে অমলকে সুমিত্র একটা চিঠি লিখেছিল। কি লিখেছিল? আমি পড়িনি। অমল বলছিল সুমিত্রকে নাকি কারা ফাঁদে ফেলে মার্ডার করেছে। তোমরা এখানে কবে এসেছো? গতকাল সকালে। কোথায় উঠেছো? অমলের এক মাদ্রাজি বন্ধুর একটা কটেজ আছে, সেখানেই। অমল বলেনি কেন এখানে আসছে? জায়গাটা নাকি দেখার মতো, খুব নির্জন বিচ। দীপা রুমালে চোখ মুছে আসতে বলল, আমার ভয় হচ্ছে অমল আর বেঁচে নেই। হয়তো সুমিত্রের মতো তাকেও কারা ট্র্যাপ করেছে কর্নেল সাহেব। আপনি একটা কিছু করুন। আমাকে তুমি চেনো? চিনতাম না। হোটেলের বেয়ারা ভদ্রলোক বললেন আপনার নাম কর্নেল নীলাদ্রি সরকার, আপনি আমাকে সাহায্য করতে পারেন। তুমি লাউঞ্জ থেকে থানায় ফোন করলে না কেন? দীপা মুখ নামিয়ে বলল, আসলে আমরা লিগালি স্বামী স্ত্রী নই। পুলিশ যদি... বুঝেছি। উত্তেজনা এলে চুরুট তা প্রশমিত করে। চুরুট ধরিয়ে বললাম, অমল কোথায় যাচ্ছে বলে যায়নি? কিচ্ছু না, বলে গেল ঘন্টাখানেক পরেই ফিরবো। কোথায় যাচ্ছে তুমি জানতে ইনসিস্ট করনি কেন? আমার মাথায় আসেনি, ভাবলাম পত্রিকা পড়ে 1 ঘন্টা কাটিয়ে দেবো। তুমি কি করো? একটা প্রাইভেট কোম্পানিতে স্টেনো টাইপিস্ট। বাড়িতে কে কে আছেন?
বাবা বেঁচে নেই, মা আমার কাছে থাকে, দাদা রাঁচিতে থাকে। দীপা আবার ছটফটিয়ে বলল, কর্নেল সাহেব, আপনি একটু খোঁজ নিন প্লিজ। আমার কেন যেন মনে হচ্ছে ওর কোনো বিপদ হয়েছে। এখানে আসার পর অমলের সঙ্গে কাউকে মিট করতে দেখেছো? না, এখানে কারোর সঙ্গে ওর কোনো চেনা জানা আছে বলে মনে হয়নি। ওর মাদ্রাজি বন্ধু তো কলকাতায় থাকে, তার কাছে কটেজের চাবি নিয়ে এসেছি আমরা। অমল কি করে? একটা অ্যাড এজেন্সিতে চাকরি করে। উঠে দাঁড়িয়ে বললাম, ঠিক আছে, তুমি নিচের লাউঞ্জে গিয়ে অপেক্ষা করো, আমি যাচ্ছি। একটা কথা, কেউ বাইরে যেতে ডাকলে যাবে না, এমনকি কুণ্ডনাথন ডাকলেও না। 2 মিনিটের মধ্যেই আমি যাচ্ছি। দীপা বেরিয়ে গেলে পোশাক বদলে নিলাম। রেনকোট, টুপি চড়িয়ে এবং অস্ত্রটি বুকের কাছে সহজ আয়ত্তে রেখে বের হলাম। দরজা লক করে আস্তে সুস্তে নেমে গেলাম। লাউঞ্জে দীপা দাঁড়িয়েছিল। রিসেপশনে মেরির বদলে এখন আরুলান্থান। কুণ্ডনাথনকে দেখতে পেলাম না। আরুলান্থান সম্ভাষণ করে বলল কিছু খারাপ ঘটেছে কিনা। স্মার্ট ছোকরা আরুলান্থনকে মার্কিন ব্ল্যাক বলে ভুল হতে পারে। গলায় সোনার চেনে ক্রস ঝুলছে, গায়ে লাল গেঞ্জি, পরনে ব্যাগি প্যান্ট, ঝাঁকর মাকড় কোঁকড়া চুল। ওকে বললাম, খারাপ কিছু ঘটার কথা ভাবছো কেন? ম্যারি বলছিল ওই মহিলার স্বামী নাকি নিখোঁজ হয়েছে। সে চোখ নাচিয়ে বলল, And you know the snack window, sir? আরুলান্থানের মুখে সবসময় হাসি মেখে থাকে। কাউন্টারে যেন দাঁড়িয়ে নেই, নাচছে। দীপাকে বললাম, চলো আগে তোমাকে কটেজে পৌঁছে দিই, তোমাদের কটেজটা একবার দেখা দরকার। যেতে যেতে দীপা বলল, কটেজে অমল যায়নি, গেলে একা কেন যাবে? কোনো কথা বললাম না। নির্জন রাস্তায় দূরে দূরে দাঁড়ানো ল্যাম্পপোস্ট থেকে নিষ্প্রভ আলো ছড়াচ্ছে। দুধারে বসতি নেই, টিলা, বালিয়াড়ি, কেয়াঝোপ আর বড় বড় পাথরের চাঁই ঘেঁষে ঘন উঁচু নিচু জঙ্গল। সতর্ক দৃষ্টি রেখে হাঁটছিলাম। কিছুক্ষণ পর রাস্তা বাঁ দিকে বেঁকে গেল। সেদিকটায় বসতি। ডান দিকে খোয়া ঢাকা সংকীর্ণ রাস্তা গেছে সমুদ্রের সমান্তরালে। বাঁকের মুখে দীপা বলল, এই দিকে। খোয়া ঢাকা রাস্তাটা উথরাই, নিচু টিলার ঢেউ খেলানো বিস্তার, কোথাও নগ্ন, কোথাও জঙ্গলে ঢাকা। ছোট ছোট বাংলো বাড়ি এখানে ওখানে এলোমেলো দাঁড়িয়ে আছে। একখানে দীপা ডাইনে ঘুরল। সামনে কাঠের বেড়া এবং গেট। গেটের আগর সরিয়ে টালি ঢাকা ছোট্ট বাংলোটার সামনে এসে দাঁড়ালাম। সমুদ্রের শব্দ কানে এলো এতক্ষণে। বারান্দায় কম পাওয়ারের বাল্ব জ্বলছিল। দীপা দরজার তালা খুলে দিল। দেখলাম ভেতরেও আলো জ্বালানো আছে। দীপা একটা জানলা খুলে বলল, এখান থেকে সমুদ্র দেখা যায়। এ অবস্থায় তার মুখে সমুদ্রের সংবাদ অপ্রত্যাশিত ছিল। কিন্তু আমার তত্ত্ব অনুসারে যৌবনের উপাদানগুলি এরকমই হয়, নিজস্ব ধর্ম মেনে চলে। দীপা বলল, এটা বসার ঘর আর ওটা বেডরুম, ওদিকে কিচেন আছে। আমরা অবশ্য রান্না করিনি। বেডরুমটাও ছোট, ডবল বেড, একটা খাট, দেওয়ালে ঝোলানো ডিমলো আয়না, তার নিচে একটা ছোট্ট টেবিলে কিছু প্রসাধন সামগ্রী, কোণার দিকে একটা ওয়ার্ড্রোব। দীপা ঠোঁট কামড়ে দাঁড়িয়েছিল। বললাম, হাতে সময় কম, তোমরা সঙ্গে নিশ্চয়ই স্যুটকেস এনেছো? সুটকেস আর ওই কিট ব্যাগটা। স্যুটকেসের চাবি তোমার কাছে আছে? দীপা চোখে প্রশ্ন রেখে বলল, আছে। ততক্ষণে বিছানার কোনায় পড়ে থাকা কিট ব্যাগটা আমি খুলেছি। ময়লা জামা কাপড় ছাড়া কিছু নেই। দুদিকের চেন খুলে শূন্য দেখলাম। আপনি কি খুঁজছেন? এবার তোমার হ্যান্ডব্যাগটা দেখতে চাই। দীপা কথা না বলে তার কালো হ্যান্ডব্যাগটা দিল। 3টে 100 টাকার নোট, কয়েকটা 10, 5, 2, 1 টাকার নোট এবং খুচরো পয়সা দেখতে পেলাম। দুদিকের দুটো খোপে। মেয়েদের হ্যান্ডব্যাগে অনেকগুলো খোপ থাকে কেন, আমার কাছে দুর্ভেদ্য রহস্য। 2টো রেলের টিকিট বেরোলো।
জার্নির তারিখ আগামীকাল সকালের ট্রেনের। বললাম, তোমাদের সকালে কলকাতা ফেরার কথা তাহলে? দীপা চোখে প্রশ্ন এবং বিস্ময় রেখে বলল, কিন্তু আপনি কি খুঁজছেন? জানি না। সুটকেসটা খোলো। সুটকেসে দুজনেরই জামাকাপড় ঠাসা। যত দ্রুত সম্ভব দেখে নিয়ে ওপরকার চেন টেনে হাত ভরলাম। অমলের অ্যাড এজেন্সির নেম কার্ড বেরোলো অনেকগুলো। একটা নিলাম। তারপর একবারে কোণা থেকে বেরোলো একটা ইনল্যান্ড লেটার। দেখেই বুঝলাম যা খুঁজছিলাম তা পেয়ে গেছি। সুমিত্রের চিঠি, 27 আগস্ট লেখা। চিঠিটায় চোখ বুলিয়ে পকেটে ভরে বললাম, তুমি এখানেই থাকো। আমার ধারণা এখানে থাকাই তোমার পক্ষে নিরাপদ। কিন্তু সাবধান, আমি কিংবা অমল না ডাকলে দরজা খুলো না। জানলা দিয়ে আগে দেখে নিও। আর কোনো হামলা হলে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করবে। আশেপাশের কটেজ থেকে লোকেরা বেরিয়ে আসবে। তবে আমার বিশ্বাস তত কিছু ঘটবে না। দীপা শ্বাস প্রশ্বাসের সঙ্গে বলল, আমার ভয় করছে, বরং আপনার হোটেলে। না না, সাহসী হও। বলেই আমি বেরিয়ে এলাম। জানতাম যে টিলার ওপর এইসব কটেজ করেছেন বিত্তবান মানুষেরা। তার নিচে বীজ নেই। ওদিকটায় গভীর খাঁড়ি। সমুদ্রের ধাক্কায় টিলার পাথুরে পাঁজর বেরিয়ে পড়েছে। বাঁকের মুখে পৌঁছে দেখলাম সি ভিউয়ের দিক থেকে একটা গাড়ি আসছে। একটা কেয়া ঝোপের আড়ালে গেলাম। গাড়িটা চলে গেল চন্দ্রপুরম বস্তির দিকে। এই গাড়িটাই হোটেলের পোর্টিকোতে দেখেছিলাম। সম্ভবত গোপালকৃষ্ণনকে হোটেলে ফেরত দিয়ে এলো। তারপর আচমকা ঝিরঝিরে বৃষ্টি শুরু হলো। বিরক্তিকর বৃষ্টি। প্রায় 1.25 কিমি চলার পর বাঁদিকের বিচে নামার রাস্তা। এখান থেকে সিভিউয়ের আলো দেখা যাচ্ছিল। সংকীর্ণ পাথরে ইঁটে ঢাকা রাস্তার দুধারে কয়েকটা মাচা, যেখানে শঙ্খমালা, কড়ি, শঙ্খ এইসব সামুদ্রিক নিদর্শন বিক্রি করে স্থানীয় আদিবাসীরা। একটা মাত্র চায়ের দোকান, সিগারেট এবং পানও বিক্রি হয়। সেটার দেয়াল কাঠের, চাল টিনের তৈরি। এটা পুরনো বীচ এবং এর আয়ু নাকি কমে আসছে। বীচের ঢালু গড়ন দেখে সেটা অনুমান করা চলে। সামান্য দূরে সেই মোগল কি পর্তুগিজদের তৈরি পাথরের সারবন্দি পোড়ো ঘর। নতুন বীচ উত্তরে 2 কিমি দূরে, চন্দ্রপুরম বস্তি এলাকার কাছাকাছি। কিন্তু সে বীচের দৈর্ঘ্য বড় জোর 500 মিটার। অজস্র পাথরে ধাক্কা খেয়ে ফেনিল সমুদ্র চূর্ণ মানুষজনকে মুহুর্মুহু ভিজিয়ে দেয়, বিব্রত করে। এর কারণ নতুন বিচে সামুদ্রিক হাওয়াকে বাধা দেওয়ার মতো কোনো আড়াল নেই, যা আছে পুরানো বিচে। পাথরের ঘরগুলো হাওয়াকে প্রতিহত করে। তাই মরশুমে যা কিছু ভিড় তা এই পুরনো বিচেই। কিন্তু আমলাতন্ত্রের ফাইলে পুরনো বিচের মৃত্যু সংবাদ ঘোষিত হয়ে গেছে। অতএব সিডিএ এখানে টাকা ঢালতে চাননি। বিদ্যুৎ দেওয়া হয়নি। চায়ের দোকানটিতে হ্যাজাক বাতি জ্বলতে দেখেছি। এখন রাত 1:15টায় দোকানটা বন্ধ। টর্চের আলো পায়ের কাছে ফেলে দোকানটার গা ঘেঁষে একটু দাঁড়িয়ে রইলাম। বৃষ্টিটা থেমে গেল। তখন বিচে নেমে গেলাম। হঠাৎ মনে হলো, কি বিস্ময়কর আমার আচরণ। বাতিঘরে পাখি ওরা পথে এগিয়ে যাওয়ার অ্যাডভেঞ্চার একটা কঠিন ঝুঁকি, এবং সেই ঝুঁকি নিতে কদাচ চাইনি। কিন্তু এখন আমি ঝুঁকি নিচ্ছি। আমার স্বভাব এই, ঝুঁকি নিলে আর পিছু হাঁটি না। হটলাম না। পাথরের ঘরগুলো যেখানে শেষ হয়েছে সেখানে উঁচু বালিয়াড়িতে ঝাউবনে উঠে গেলাম। সি ভিউ চোখে পড়ল। এবার সত্যিকার অ্যাডভেঞ্চার শুরু হলো। দিনের আলোয় বাইনোকুলারে যেমনটি দেখেছি তেমনটি নয়। বড় বড় পাথর, দুর্ভেদ্য সরবন এবং বালিয়াড়ি, দুর্গম জঙ্গলে ঢাকা ছোট ছোট টিলা। টিলার নিচে গভীর খাঁড়িতে সমুদ্র ভয়ঙ্কর গর্জন করছে। কিন্তু আর পিছিয়ে আসা অসম্ভব। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বর্মা ফ্রন্টে একবার দল ছাড়া হয়ে এমনি অবস্থায় পড়েছিলাম, কিন্তু তখন আমি তরুণ। আবার একটা বালিয়াড়ি এলো সামনে। কালো পাথর ঢুকে আছে বালির ভেতরে। এসে সুবিধাই হলো ওপরে ওঠার। আকাশে নক্ষত্র দেখা যাচ্ছে না। বিদ্যুৎ চমকাচ্ছে দক্ষিণ এবং পূর্বে সমুদ্রের শিয়রে। একটু বিশ্রাম নিতে হলো। সেই সময় পূর্বে
অনেক দূরে সমুদ্রের বুকে আলো জ্বলতে নিভতে দেখলাম। বাইনোকুলার চোখে রাখতেই একটা জাহাজ দেখা গেল। ঢেউয়ের আড়ালে ঢাকা পড়ছে বারবার। জাহাজটা যে দূরের সমুদ্রে সরে যাচ্ছে তাতে কোনো ভুল নেই। জাহাজ নিয়ে এখন চিন্তার কোনো মানে হয় না। আবার বিদ্যুৎ চমক দিল। এতক্ষণে সামান্য দূরে বাতিঘরটা দেখতে পেলাম। স্বস্তির শ্বাস পড়ল। বালিয়াড়ি থেকে নেমে পাথর আর জঙ্গলের ভেতর দিয়ে বাতিঘরের টিলার নিচে পৌঁছে গেলাম। কিছুক্ষণ গুঁড়ি মেরে বসে চারদিকটা খুঁটিয়ে দেখছিলাম। ঘন ঘন বিদ্যুৎ ঝলসে ওঠায় পারিপার্শ্বিক স্পষ্ট হয়ে উঠছিল। কোনো লোক নেই, সন্দেহজনক কোনো শব্দ শুনছি না, শুধু খাঁড়ির নিচের সামুদ্রিক গর্জন ছাড়া। বাতিঘরের দরজা দক্ষিণ পশ্চিম কোণে, কারণ ওদিকেই টিলায় ওঠার রাস্তা। রাস্তা বেয়ে ওঠার সময় হাওয়ার তোলপাড় ছিল। দরজার কয়েক মিটার দূরে পৌঁছেই টর্চের আলো ফেললাম। চমকে উঠলাম। দরজা হাট করে খোলা। সবে পা বাড়িয়েছি, হঠাৎ খাঁড়ির দিক থেকে একটা জোরালো হাওয়া এসে ধাক্কা দিল। তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়লাম। মনে হলো হাওয়াটা আমাকে টানছে। উপুর হয়ে পড়ে হাতের কাছে একটা ঝোপের গোড়া চেপে ধরলাম। টর্চটা শুদ্ধ চেপে ধরেছিলাম। আমার রেনকোট খুলে যাওয়ার উপক্রম। তারপরই শুনলাম বাতিঘরের ভেতর তীক্ষ্ণ শীষের শব্দ। শব্দটা যেন সত্যি ঘুরে ঘুরে ওপরে উঠে যাচ্ছে। বাতিঘরের লোহার কপাটও ঝনঝন শব্দে কাঁপছে। শীষের শব্দে কানে সূঁচ ঢুকে যাচ্ছিল। টুপিটা উড়ে গেছে কখন, মাথা কাত করে অন্য হাতে কানে আঙুল গুঁজে দিলাম। টর্চ শুদ্ধ হাতটা ঝোপের গোড়া আঁকড়ে রইল, কারণ ওই হাতটা ছাড়লেই আমাকে হাওয়াটা টেনে নিয়ে গিয়ে বাতিঘরে ঢোকাবে। কোনো সাংঘাতিক ঘটনা যত দীর্ঘক্ষণ বলে মনে হয়, আসলে ততক্ষণ ধরে ঘটে না। এই ঘটনাটা 5 মিনিট না 3 মিনিট নাকি 1 মিনিট ধরে ঘটলো তা বলতে পারবো না। তারপর সত্যি যেন শ্বাস ছাড়ার মতো শব্দ ভেসে এলো সমুদ্রের দিক থেকে। অজস্র বাষ্পীয় রেল ইঞ্জিনের একসঙ্গে বাষ্প ছাড়ার মতো আওয়াজ। তাহলে স্নেক উইন্ড আমার দেখা হয়ে গেল। অদ্ভুত এবং বিস্ময়কর অভিজ্ঞতা। এবং হয়তো আমি দৈবাৎ বেঁচে গেলাম। বাতিঘরে ঢুকে যাওয়ার পর ভুতুড়ে হাওয়াটা এসে পড়লে আমাকে নিশ্চয়ই ঘুরপাক খাইয়ে ওপরে তুলতো এবং জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিত। ঘড়ি দেখলাম, রাত 2:35। টর্চের আলোয় টুপিটা সেই ঝোপের গায়ে আটকানো অবস্থায় খুঁজে পেলাম। এবার উঠে দাঁড়ানো উচিত। চুরুটটানাও খুব দরকার। যা দেখলাম তা না বুঝে চলে যাওয়া উচিত হবে না। বাতিঘরের লোহার কপাট ভেতর দিকে খোলে। টর্চের আলোয় দেখলাম প্রকাণ্ড একটা তালার মাথার দিকটা কাটা এবং গলে পড়েছে কিছুটা। অ্যাসিটিলিন দিয়ে কাটা। অতএব মানুষেরই কাজ। তার মানে স্নেক উইন্ড দরজা ভাঙে না। সম্ভবত বাতিঘরের গায়ের ফোকরগুলো দিয়ে ঢোকে। এখন দরজা খোলা পেয়েছিল। সাবধানে টর্চের আলো ফেলে ভেতরে ঢুকে গেলাম। ঘোরালো লোহার সিঁড়িতে কাদাবালি আর ঘাসের কুটোয় কি জুতোর ছাপ। আতস কাঁচে ছাপগুলো পরীক্ষা করলাম। কারা ওপরে উঠেছিল কিছুক্ষণ আগে। অনেকগুলো ধাপ ওঠার পর কালো পাথরের দেয়ালে রক্তের ছোপ চোখে পড়ল। রক্তটা টাটকা। তাহলে কি কেউ একটু আগে ভেতরে ঢুকেছিল এবং স্নেক উইন্ড ধাক্কা মেরে তাকে রক্তাক্ত করতে করতে ওপরে তুলে ছুঁড়ে ফেললো? আমার যুক্তিবোধ ওলটপালট হয়ে যাচ্ছিল। শরীর এবং মেধার পার্থক্য আমাকে বাঁচালো। উঠতে কষ্ট হচ্ছিল, কিন্তু পিছু হটা আমার ধাতে নেই। প্রায় 60 ফুট উঠতে জায়গায় জায়গায় তেমনই জুতোর দাগ এবং রক্তের ছোপ দেখতে পেলাম। ওপর তলায় প্রচণ্ড হাওয়ার তোলপাড়। কিছুক্ষণ বসে দম নেওয়ার পর পূর্বের জানলার ফাঁকে চাপ চাপ রক্ত দেখে শিউরে উঠলাম। রক্ত সবে জমাট বাঁধতে শুরু করেছে। মেঝেই দেয়ালের নিচের খাঁজে আটকে আছে এক টুকরো ছেঁড়া দড়ি। স্নেক উইন্ডের টানেই সম্ভবত খাঁজে আটকে গেছে। ইঞ্চি 5 রক্তাক্ত দড়ির একদিকটায় গিঁট আছে। বৃত্তাকার পাথরের কুণ্ডের মতো একটা জায়গায় পর্তুগিজ বা মোগলরা আগুন জ্বালিয়ে রাখত। সেখানে প্রায় 1 মিটার গর্ত, ইন্ধন বোঝাই করার জায়গা। বাঁ হাতের দুটো আঙুল চিমটের মতো করে দড়িটা তুলে সেখানে ফেলে দিলাম। কেন এমন করলাম জানি না। অনেক সময় নিজের অজ্ঞাত স্বরে সম্ভবত ইনটিউশন এ ধরনের কাজ করায়।
এরপর আপাতত এখানে কিছু করার ছিল না। জুতোর ছাপগুলো আগের মতো এড়িয়ে নিচে নামলাম, তারপর বেরিয়ে গেলাম। ক্লান্তিতে পাথর শরীর টেনে টেনে মাতালের মতো টলতে টলতে হাঁটছিলাম। এবার সোজা রাস্তায় ফিরে যাওয়াই উচিত। জনেশ্বরজির সেই প্রাসাদপুরীতে আলো জ্বলছে। সেখানে রাস্তা এড়িয়ে গুঁড়ি মেরে ঝোপঝাড়ের ভেতর দিয়ে কিছুটা চলার পর পিচ রাস্তায় উঠলাম। এ রাস্তা গেছে সি ভিউ এর সামনে দিয়ে। জনেশ্বরজির বাড়ি থেকে কিছু দূর অন্তর একটা করে লাইট পোস্ট। সেই হালকা আলোয় আমাকে দানব বা পিশাচ দেখানো স্বাভাবিক। সি ভিউয়ে পৌঁছালাম রাত 3টেই। দুজন নাইট গার্ডকে ঝিমোতে দেখেছিলাম পোর্টিকোর সিঁড়িতে। গেট বন্ধ। প্রচণ্ড ক্লান্তিতে গলার ভেতরটা শুকনো, জিভ ব্লটিং পেপার। গেটের রড ধরে ঝাঁকুনি দিলাম। নিশুতি রাতের বিরক্তিকর এই শব্দ ওদের একজনকে জাগিয়ে দিল। সে আস্তে সুস্তে উঠে দাঁড়ালো এবং এগিয়ে এলো। ঘুম ঘুম চোখে সেলাম ঠুকে গেট খুলে দিল। আরুলাম থান রিসেপশন কাউন্টারে 2 পা তুলে দিয়ে ঘুমোচ্ছিল। টেবিলে শব্দ করে তাকে জাগালাম। কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থাকার পর পা নামিয়ে একটু হাসলো। এনিথিং রং স্যার? না, 1 গ্লাস জল খাওয়াতে পারো? ওয়াই নট? বলে সে বেরিয়ে গেল ডাইনিংয়ের দিকে। কাছাকাছি একটা চেয়ারে বসে পড়লাম। আরুলাম থান জল এনে দিল। জল খেয়ে ধাতস্থ হলাম। এখন 1 পেয়ালা কফির দরকার ছিল, কিন্তু রাত 3টেই সেটা আশা না করাই ভালো। আরুলাম থান আমার দিকে তাকিয়ে আছে দেখে বললাম, ম্যানেজার সাহেব ফিরেছেন? না, উনি সকালে ফিরবেন বলে গেছে। চুরুট ধরিয়ে চুপচাপ টানতে থাকলাম। কি করা উচিত ভাবছিলাম। থানায় ফোন করে কি জানাবো সুমিত্রের মতোই নির্বোধ অমল ফাঁদে পড়ে বেঘরে মারা গেছে, নাকি সেই ঘাতক হাওয়া স্নেক উইন্ডের পাল্লায় পড়েছিল? আরুলাম থান কাউন্টারে ঢুকে বলল, আপনি কি ওদের ওখানে ছিলেন? হোয়াট হ্যাপেন্ড? কাদের ওখানে? দ্যাট হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ। সে হাসলো। অদ্ভুত লোক। আপনি যাওয়ার ঘন্টা দেড়েক বাদেই এলেন। চমকে উঠলাম। কে? ওনার হাজবেন্ড। আমি বললাম আপনি ওনার স্ত্রীকে নিয়ে বাড়িতে পৌঁছে দিতে গেছেন, তখন চলে গেলেন। তুমি ঠিক চিনতে পেরেছিলে? আরুলাম থান একটু অবাক হয়ে বলল, চেনার কোনো প্রশ্নই ওঠে না। ওই ভদ্রলোক এসে জিজ্ঞাসা করলেন ওনার স্ত্রীর লাউঞ্জে অপেক্ষা করার কথা ছিল। কাজেই আমি সব বললাম। তাছাড়া কুণ্ডনাথন আমাদের কথাবার্তা শুনে বেরিয়ে এসেছিল। সে তো ওকে চিনত, কারণ সেই ওকে ডিনার সার্ভ করেছিল। কিন্তু আপনি তাহলে কোথায় ছিলেন? ভদ্রমহিলাকে তাদের কটেজে পৌঁছে দিয়ে বিচে বসেছিলাম। কিন্তু আপনাকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে। 3:15 বাজে। আমার মনে হয় আপনার এবার শুতে যাওয়া উচিত। উঠে দাঁড়ালাম। তখনও মনে প্রশ্ন, থানায় ফোন করে বাতিঘরে রক্তের খবর দেব কিনা। স্যার, বলো। ব্র্যান্ডি আছে, দেব কি? আপনাকে সত্যি বড্ড ক্লান্ত দেখাচ্ছে। ধন্যবাদ বলে সিঁড়ির দিকে এগিয়ে গেলাম। বাতিঘরের রক্ত অমলের নয়, এটা আপাতত আমার স্বস্তির কারণ। কিন্তু অমল কোথায় গিয়েছিল? যত রাতই জাগি না কেন, ভোরে ঘুম ভাঙবেই। 5টা থেকে 6টার মধ্যে যে কোনো সময়। আজ 6টায় ভেঙেছিল। সুইচ টিপে কুণ্ডনাথনকে ডাকলাম। ব্যালকনিতে গিয়ে দেখি আকাশ নির্মেঘ এবং নীলাভ। বাইনোকুলারে বাতিঘরটা দেখে নিলাম। প্রশ্নটা ধাক্কা দিল, কার রক্ত? কুণ্ডনাথন কফি নিয়ে হাজির হলো। বলল, আপনি যাওয়ার পর সেই ভদ্রলোক। তাকে থামিয়ে বললাম, জানি। তো খাঁড়িতে কি লাশ পড়েছে কুণ্ডনাথন? সে বিব্রতভাবে বলল, জানি না স্যার, একটু বেলা হলেই জানা যাবে। কিভাবে জানা যাবে? মানে এর আগে কিভাবে জানা গিয়েছিল?
জনসর্জির দারোয়ান বা কোনো কর্মচারী বাতিঘরের দিকে টাটিতে যায়। দরজা খোলা দেখলে তাদের সন্দেহ হয়। আসলাম দরজা খোলে 9টা থেকে 10টার মধ্যে। এখন তো আসলাম পুলিশের হাজতে। হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি এসো, আমি কফি খেয়ে বেরোবো। কুণ্ডনাথন সেলাম ঠুকে চলে যাচ্ছিল, তাকে ডাকলাম। আচ্ছা কুণ্ডনাথন, তুমি বলেছিলে বর্ষার পর এই এলাকায় জগন্নাথ প্রজাপতি দেখা যায়। কুণ্ডনাথনের আড়ষ্টতা কেটে গেল। অনেক স্যার, অনেক দেখা যায়। তুমি বলেছিলে জগন্নাথ প্রজাপতি ধরা যায় না, আমি কিন্তু ধরবো। সে একটু হাসলো। দেবতাকে ধরা যায় না স্যার, ধরলে পাপ হয়। জীবনে একটু আধটু পাপ করে দেখা ভালো কুণ্ডনাথন। আমি তা ঠিক মনে করি না স্যার। কিন্তু কুণ্ডনাথন, আমরা কি না জেনেও কোনো পাপ করতে পারি না? আমি সামান্য লোক, আমি মনে করি না জেনে পাপ করলে ভগবান শাস্তি দেন না। কুণ্ডনাথন, না জেনে আগুনে হাত দিলে কি হাত পোড়ে না? সে ভয়ার্ত চোখে তাকালো, তারপর কোনো কথা না বলে বেরিয়ে গেল। বুঝলাম স্পর্শকাতর জায়গায় খোঁচা দিয়েছি। কিছুক্ষণ পর গলায় ক্যামেরা, বাইনোকুলার এবং পিঠের কিট ব্যাগে প্রজাপতি ধরার নেটের স্টিক গুঁজে বেরিয়ে গেলাম। লাউঞ্জ ফাঁকা। রিসেপশনে একজন অচেনা মধ্যবয়সী লোক ডিউটিতে এসেছে। সে খাতায় কিছু লেখালেখিতে ব্যস্ত। বেরিয়ে কটেজের দিকে হাঁটছিলাম। রাস্তায় শর্টস পরা এবং হাতের চেনে বাঁধা অ্যালসেশিয়ান নিয়ে এক বৃদ্ধকে দেখলাম। চন্দ্রপুরমের দিক থেকে দুটি মেয়ে এবং একটি ছেলে জগিং করে আসছে, দক্ষিণী চেহারা। আমার পাশ দিয়ে 3টি তাজা যৌবন চলে গেল। ঘুরে তাদের কিছুক্ষণ দেখলাম। ওরা কি বাতিঘর পর্যন্ত যাবে? কটেজ এলাকা এখনো শুনশান, স্তব্ধ। ঘাসে গাছপালায় ভিজে কোমল ধূসরতা। এখনো প্রজাপতিদের বেরোনোর সময় হয়নি। রাতে দেখা কটেজটা খুঁজে বের করতে একটু সময় লাগলো, কিন্তু কাঠের গেটে তালা, ঘরের দরজায় তালা। ভোরেই চলে গেছে। এখনো স্টেশনে গেলে হয়তো দেখা পাওয়া যাবে, কিন্তু এভাবে চলে যাওয়া কেন? বড় লজ্জার কারণ আমার পক্ষে। আমাকে ডিটেকটিভ ভেবেছে। ডিটেকটিভ কথাটা আমার বরাবর অসহ্য, একটা গালাগালিই বলে গণ্য করি। কেননা বিচ্ছিরি টিকটিকি টার্মসের উৎস ওই কথাটাই। তবে তুরুপের তাস এখন আমার হাতে। সুমিত্রের সেই চিঠিটা। শেষ প্রান্তে একটা চওড়া পাথরে দাঁড়িয়ে রইলাম সূর্যোদয় দেখার জন্য। নিচে খাঁড়ি, পূর্বে সমুদ্রের শিয়রে লালচে মেঘ। মেঘ ক্রমে ঘন হচ্ছিল। সমুদ্র জুড়ে চাপ চাপ রক্ত তরঙ্গ। অসহ্য লাগলো। ফিরে এলাম। হোটেলের আগে বাঁদিকে পুরনো বিচের পথ ধরলাম। মাচাগুলো এখনো খালি। চায়ের সেই দোকানটা সবে খুলেছে। একটা বাচ্চা আঁচ দেবার জোগাড় করছে। একজন বুড়ো আদিবাসী বেঞ্চে বসে আছে। দোকানদার ধুনো জেলে ধ্যান করছে। বিচে সেই দৌড়বাজ ছেলে মেয়েদের দেখতে পেলাম। বালিতে গড়াগড়ি খাচ্ছে, বালি মাখছে। একটি মেয়ে দুঃসাহসে সমুদ্র ধারণ করতে বুক পেতে দাঁড়িয়ে গেল। একটা বড় ব্রেকার ভাঙচুর হয়ে এসে তাকে ফেলে দিল। বাকি দুজন হেসে অস্থির হলো। এবার 3জনই বুক পেতে দাঁড়ালো। এখন সমুদ্র গলানো সোনার। কালো মেঘগুলো উঠে আসছে সমুদ্র পেরিয়ে। ক্যামেরায় টেলিলেন্স এঁটে 3টি যৌবনের সমুদ্রকে আহ্বানের ছবি নিলাম। তারপর বিচে নেমে গত রাতের মতো অ্যাডভেঞ্চারে গেলাম। এখন অবাক লাগছিল নিজের নৈশ স্পর্ধা স্মরণ করে। কি দুঃসাহস না দেখিয়েছি! পাথর, টিলা, জঙ্গল এবং বালিয়াড়ির দুর্গমতা তো বটেই, সাপের কথা ভাবেইনি। যেখানে যেখানে আমার জুতোর ছাপ পড়েছিল, বালি বা বালি মেশানো মাটিতে সাবধানে মুছে বা তার ওপর পা ফেলে এগিয়ে যাচ্ছিলাম। তারপর হঠাৎ মনে হলো এই সতর্কতা অকারণ। শেষ বালিয়াড়ের মাথায় উঠতেই সামনে একটু দূরে বাতিঘরের নিচের খাঁড়ি দেখা গেল। আমার হাত কাঁপছিল। বাইনোকুলারে তন্ন তন্ন করে খুঁজছিলাম কোনো ক্ষতবিক্ষত লাশ। কোনো লাশ নেই।
বাতিঘরের ওপর তলাটা দেখতে বাইনোকুলার তুলেছি, অমনি একটা লোক ধরা পড়লো বাইনোকুলারে। তার একটা পাশ দেখা যাচ্ছিল, তার চোখেও বাইনোকুলার। সে দূরের সমুদ্রে কিছু দেখছে। কোনো ট্যুরিস্ট? ঝটপট ক্যামেরায় টেলিলেন্স পরিয়ে তার ছবি নিলাম। বালিয়াড়ি থেকে পিছু হটে নেমে একটা বড় পাথরের আড়ালে গুঁড়ি মেরে বসলাম। এখান থেকে সমুদ্র এবং বাতিঘরের শীর্ষ দেখা যায়, কিন্তু সমুদ্রের প্রকাণ্ড ব্রোকারগুলো বাধা। কাজেই বাতিঘরের লোকটাকে দেখতে থাকলাম। একটু পরে সে অদৃশ্য হয়ে গেল, এবং গেল তো গেলই। সময় কাটতে চায় না। কিছুক্ষণের জন্য রোদ ইচ্ছামতো সব কিছুকে ছুঁয়ে থাকার পর সমুদ্রের দিকে সরে গেল। তারপর ঘন মেঘের ছায়া এসে পড়ল। বৃষ্টির ভয় করছিলাম, কিন্তু বৃষ্টিটা এলো না। সেই লোকটা বেরিয়ে এলো বাতিঘরের দরজা দিয়ে। অমনি আবার তার কয়েকটা ছবি তুললাম। সে এদিক ওদিক দেখে নিয়ে ওপাশের জঙ্গলে ঢাকা টিলার আড়ালে চলে গেল। কিন্তু তাকে চিনে ফেলেছি। সে সেই গুপ্তা সাহেব। আর লুকোচুরি না করে বাতিঘরের নিচের রাস্তায় চলে গেলাম। সেখান থেকে জনেশ্বরজির বাড়ির গেট পর্যন্ত পরিষ্কার দেখা যায়। গুপ্তা সাহেব জঙ্গল ঘুরে যে পিচ রাস্তায় পৌঁছেছিলেন তা বোঝা গেল। পিচ রাস্তার বাঁক ঘুরে আস্তে সুস্তে এসে জনেশ্বরজির বাড়িতে ঢুকে গেলেন। আমার মাথায় এখন অন্য চিন্তা। বাতিঘরের পশ্চিম দিকে চলে গেলাম। তারপর বাইনোকুলারে নিচের খাঁড়িতে এতক্ষণে সত্যিই একটা লাশ দেখতে পেলাম। কোনো অনিবার্যতার জন্য প্রস্তুত থাকলে বুদ্ধি শুদ্ধি টাল খায় না। খুঁটিয়ে দেখছিলাম। ফেনিল জলে দুলে দুলে ওঠা এবং পাথরের খাঁজে মাঝে মাঝে আটকে যাওয়া লাশের মাথাটা থেঁতলে চ্যাপ্টা হয়ে গেছে। পরনে পোশাক বলতে কিছু নেই। প্রকৃতি থেকে যেভাবে মানুষ আসে সেইভাবেই ফিরে গিয়েছে। আর এখানে থাকা ঠিক নয়। গুপ্তারও বাইনোকুলার আছে। ঝোপঝাড়ে মিথ্যে প্রজাপতি ধরার ভঙ্গিতে নেট খুলে কিছুক্ষণ ছোটাছুটি করার পর সোজা পিচ রাস্তায় উঠলাম। তারপর মাঝে মাঝে আকাশে বুনো হাঁসের আগাম দু একটা ঝাঁক খোঁজার চেষ্টা করতে করতে সিভিউয়ের দিকে হাঁটতে থাকলাম। তাহলে কুণ্ডনাথনের কথাটা ঠিকই ছিল। বাতিঘরে লাল আলো দেখা গেলেই নিচের খাঁড়িতে লাশ পড়া অনিবার্য। বেলা 9টায় কুণ্ডনাথন আমার ঘরে ব্রেকফাস্ট নিয়ে এলো। বিনীতভাবে সে জানতে চাইল আমি জগন্নাথ প্রজাপতি ধরতে পেরেছি কিনা। আমি মাথা নাড়ায় সে একটু হাসলো, চেষ্টাকৃত হাসি। গত রাত থেকে তার মুখে উদ্বেগ, অস্বস্তি এবং কাতরতার গাঢ় ছাপ লেগে আছে। সে কি বাতিঘরে আমার লাল আলো দেখার কথায় কুসংস্কারাচ্ছন্ন একজন সাধারণ লোকের প্রতিক্রিয়া? সে চলে যেতে ঘুরেছে। তাকে ডাকলাম, কুণ্ডনাথন। সে তাকালো শুধু। আমার কণ্ঠস্বরে সন্দিগ্ধ হয়েছিল, বোবা চাউনি চোখে। ম্যানেজার সাহেব ফিরেছেন? না স্যার। কাল রাতে গুপ্তা সাহেবের গাড়ি এদিক থেকে ফিরে যেতে দেখেছিলাম। কুণ্ডনাথন একটু পরে বলল, গাড়ির শব্দ দুবার শুনেছি। একবার চন্দনপুরম থেকে এসে হোটেলের সামনে দিয়ে যাওয়ার, আর একবার কিছুক্ষণ পরে আবার চন্দনপুরমের দিকে যাওয়ার। রাতে আমার ঘুম হয়নি। আপনি ফিরলেন তখনও জেগেছিলাম। তার মানে গুপ্তা সাহেব, ম্যানেজার সাহেব এবং সেই চুস্ত পাঞ্জাবি পরা ভদ্রলোক প্রথমে চন্দনপুরমে যান। ম্যানেজার সাহেবের গত রাতে বাড়িতে থাকার কথা শুনলাম। আরুলান্থান বা মেরিকে বলে গিয়েছিলেন। তাহলে বোঝা যাচ্ছে গুপ্তা এবং সেই ভদ্রলোক জনেশ্বরজির বাড়িতে ফেরেন। তারপর গাড়ি ফের চন্দ্রপুরমে গিয়েছিল। সম্ভবত সেই ভদ্রলোককে পৌঁছে দিতেই গিয়েছিল। এরপর গাড়িটা ফিরে আসার কথা। নিশ্চয় ফিরেছিল স্যার, আর তখন হয়তো ঘুমিয়ে পড়েছিলাম। তুমি জানো ওটা গুপ্তা সাহেবের গাড়ি? জানি। উনি এলেই ম্যানেজার সাহেবের সঙ্গে দেখা করতে আসেন। ম্যানেজার সাহেবের তো গাড়ি আছে দেখেছিলাম। শুনেছি গ্যারেজ দিয়েছেন। কলকবজা খারাপ হয়ে গিয়েছে। কুণ্ডনাথন এবার একটু ইতস্তত করে বলল, কেন এসব কথা জিজ্ঞেস করছেন স্যার? খাঁড়িতে
একটা লাশ দেখে এলাম। কুণ্ডনাথনের গোঁফ কাঁপতে লাগলো, চোখ দুটো বড় হয়ে গেল, ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, আ- আমি জানতাম। লাশটা উলঙ্গ, মাথা থ্যাঁতলানো, তাছাড়া বাতিঘরে প্রচুর রক্ত দেখেছি। সেই সাংঘাতিক হাওয়ার পাল্লায় পড়েছিল কেউ। সে ব্যস্তভাবে বলল, দরজার তালা ভাঙা ছিল। হ্যাঁ, ব্রেকফাস্টের সঙ্গে আমার কথাও চলছিল। খাওয়াটা আজ দ্রুত সেরে নিচ্ছিলাম। ন্যাপকিনে হাত মুখ মুছে কফির পেয়ালায় চুমুক দিয়ে বললাম, কিন্তু সমস্যা হলো কুণ্ডনাথন, তালা মানুষেরই ভাঙা, গ্যাস কাটার দিয়ে কাটা হয়েছে। সে উত্তেজিতভাবে শ্বাস প্রশ্বাসের সঙ্গে বলল, স্নেক উইন্ডের তাপে তালা গলে যায় স্যার। 5 বারই দেখেছি তালা গলে গেছে, সবাই জানে। পুলিশ কি বলেছে শুনেছ? জানি না, আমি সামান্য লোক স্যার। তবে আসলামকে গ্রেপ্তার করার পর সবাই বলেছে আসলামেরই কাজ এটা হবে। কিন্তু কিন্তু কেন সে এসব করবে? এবার দেখুন, প্রমাণ হয়ে গেল। আসলাম থানার হাজতে থাকা সত্ত্বেও তালা গলে দরজা খুলে যাচ্ছে। বলুন স্যার, আসলাম কেন দোষী হবে? কুণ্ডনাথন, বাতিঘরের খাঁড়িতে আমার লাশ দেখার কথা চেপে যাও। কিন্তু স্যার, না, খবর পুলিশের কাছে বরাবর যেভাবে যায় সেভাবেই যেতে দাও। ঠিক আছে স্যার। পকেট থেকে একটা 50 টাকার নোট বার করে নিয়ে ওকে দিলাম, তোমার এবং মেরির বকশিস। সে টাকা নিয়ে সেলাম ঠুকে চলে গেল। চুরুট টানতে টানতে চোখ মুজে ভাবছিলাম এবার আমার কি করা উচিত। সেই সময় পিছনের রাস্তায় ক্রমাগত গাড়ির শব্দ কানে এলো। উঠে গিয়ে জানলায় উঁকি দিলাম। পুলিশের জিপ, একটা ভ্যান, একটা অ্যাম্বুলেন্স আর একটা ক্রেন বসানো লাল রঙের ব্রেক ভ্যান চলেছে কনভয়ের মতো। পুলিশ যেভাবে খবর পায় সেভাবেই পেয়েছে তাহলে। নিচে গিয়ে দেখি হোটেলের কর্মচারীরা গেটের কাছে কেউ প্রটিকতে উত্তেজিতভাবে জটলা করছে। কুণ্ডনাথনকে দেখতে পেলাম না, ধরেই নিলাম সে বাতিঘরের খাঁড়ির দিকে ছুটে গেছে। আস্তে সুস্তে হাঁটছিলাম পিচের রাস্তায়। একবার পিছু ফিরে দেখে নিলাম সাইকেল, রিক্সা, মোটর বাইক এইসব যানবাহনের ঝাঁক আসছে চন্দ্রপুরমের দিক থেকে। পায়ে হেঁটেও লোকেরা আসছে। স্নেক উইন্ডের ভয়ঙ্কর কীর্তি দেখতে এই উত্তেজিত অভিযান অনিবার্য ছিল। খবর হাওয়ায় রটে গেছে নাকি ক্রেনটা দেখেই। জনেশ্বরজির প্রাসাদের গেটে চাকর নকর ভিড় করে দাঁড়িয়ে আছে। সেই গাড়িটা লনে একটা গাছের তলায় নির্জীব হয়ে দাঁড়িয়ে আছে। পিচ রাস্তা বেঁকে গেছে পশ্চিমে। রাস্তা ধরে এগিয়ে গেলাম। সেই রাস্তায় 10 কিমি এগোলে মাদ্রাজগামী হাইওয়ে পড়ে। আন্দাজ 50 মিটার মতো যাওয়ার পর বাঁদিকের জঙ্গলের ভেতরে এক ফালি পায়ে চলা পথ চোখে পড়ল। এই পথেই তখন গুপ্তা সাহেব বাতিঘর থেকে ফিরেছিলেন সম্ভবত। পথটার ওপর কাঁটা, লতা, গুল্ম ঝুঁকে আছে। প্রজাপতি ধরা নেট স্টিক দিয়ে কাঁটা সরিয়ে সরিয়ে হাঁটছিলাম। তারপর এক টুকরো খোলা বালিয়াড়িতে পৌঁছালাম। বালিয়াড়িতে সরবন আর কেয়াঝোপ অজস্র। অনেক পাথরও গেঁথে আছে। হঠাৎ একটা কেয়াঝোপের তলায় কালো বালির এলোমেলো বিন্যাস দেখে থমকে দাঁড়ালাম। এদিক ওদিক দেখে নিয়ে সেখানে গেলাম। হাঁটু মুড়ে বসে দেখি এখানে কিছু পোড়ানো হয়েছিল এবং ছাইগুলো বালিতে ইচ্ছে করেই মেশানো হয়েছে। হাতড়াতে গিয়ে চমকে উঠলাম। কোনো সিনথেটিক জিনিসই পোড়ানো হয়েছে। আতস কাঁচে পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেল জিনিসটা ফটো ফিল্ম। তলায় হাত ভরে ওলট পালট বালির সঙ্গে যে আতপোড়া কুচি বেরোলো সেগুলো অবশ্যই ফটোগ্রাফের। এই অবস্থায় সুমিত্রের ক্যামেরাটা কোথায় যেতে পারে অনুমান করা কঠিন নয়। দামি জাপানি ক্যামেরা খাঁড়ির জলে ফেলার মানে হয় না। গোপালকৃষ্ণ অনায়াসে ব্যবহার করতে পারেন, কিন্তু সুমিত্রের তোলা কিছু ছবির নেগেটিভ প্রিন্ট যে এখানে পোড়ানো হয়েছে এতে আমি নিশ্চিত কেয়াঝোপের তলায় দুষ্কর্মটা করা হয়েছে। তাই
তা কাল রাতে বৃষ্টির আগে না পরে বোঝা গেল না। লক্ষ্য করলাম চারপাশে বালির অবস্থা কেমন যেন অস্বাভাবিক। পায়ের দাগ মুছে ফেলার চেষ্টা স্পষ্ট, তবে সেটা সম্ভবত ভোরের দিকে আলো ফোটার পর করা হয়েছে। আমার নিজের পায়ের ছাপ নষ্ট করার অর্থ হয় না। ঝোপটা গলিয়ে গেলাম, কেন গেলাম জানি না। অনেক সময় দেখেছি ইনটিউশন আমাকে দিয়ে কাজ করিয়ে নেয়। কেয়া পাতার কিনারার কাঁটা থেকে বাঁচতে গিয়ে টুপটুপ করে লাল কয়েক ফোঁটা রক্ত পড়ল। বালি তক্ষুনি সেগুলো শুষে নিল। ওপাশে ঝলমলে রোদ পড়েছে, কারো রক্ত ছিটকে এসে পড়েছিল ঝোপটায়, রাতের বৃষ্টিতে ধুয়ে গেছে। সামনের বালি এবং ঘাসে ঢাকা বালি মেশানো মাটির দানাগুলো বাইনোকুলারের কাঁচে সেঁটে পাথরের চয়ের মতো দেখাচ্ছিল। ঘাসের পাতাও অস্বাভাবিক চওড়া, তলার রক্তের খয়েরি ধারা ছড়িয়ে আছে, তবে বালিটা এলোমেলো করে দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডটা তাহলে এখানেই হয়েছিল। তারপর বাতিঘরের দরজার তালা গলিয়ে খুলে লাশটা তুলে নিয়ে গিয়ে ওপর তলার জানলা দিয়ে ঠেলে ফেলা হয়েছিল, তাই জানলায় অত বেশি রক্ত দেখেছি। কিন্তু এসব কাজ মাত্র একজনের সাধ্যের বাইরে, একাধিক লোক ছিল। তবে এবার আমি বুঝে গেছি লাশটা কার। কাজেই কোনো গাছের ছায়ায় বসে নিশ্চিন্তে চুরুট টানা যেতে পারে। হোটেলের গেটে পৌঁছে পুলিশের দর্শন পেলাম। পুলিশের গাড়ি ছাড়াও কয়েকটা প্রাইভেট গাড়ি রাস্তায় এবং পটিকর তলা পর্যন্ত প্রলম্বিত। বোঝা যাচ্ছিল হোটেলের মালিকরা, স্থানীয় হোমরা চোমরা লোকেরাও এসেছেন। আরুলাম খান পটিকো থেকে বেরুলো, ভাঙা গলায় বলল, দ্যাট ব্লাড স্নেক উইন্ডা। ম্যানেজার গোপালকৃষ্ণনকে মেরেছে। আরুলাম খান বুকে ক্রস এঁকে আস্তে বলল, পুলিশ ঝামেলা করছে, বোর্ডদেরও জেরা করছে। আমি বুঝতে পারছি না লোকটা কেন রাতে বাতি ঘরে গিয়েছিল। পুলিশেরও এই পয়েন্টটা ঠিক। পটিকোয় আমাকে দেখে এক পুলিশ অফিসার বললেন, আপনি বোর্ডার? হ্যাঁ, লাউঞ্জের এক পাশে গিয়ে অপেক্ষা করুন, আপনাকে প্রশ্ন করা হবে। লাউঞ্জে সম্ভ্রান্ত চেহারার কয়েকজন ভদ্রলোক বসে আছেন। গুপ্তা সাহেবকেও দেখতে পেলাম। দুজন অফিসার তখন জেরা করছিল মেরিকে। কুণ্ডনাথন কাতর মুখে ডাইনিং রুমের দরজায় দাঁড়িয়ে আছে। রিসেপশনের কাছাকাছি একটা সোফায় বসলাম। শেষ করে একজন অফিসার আমার দিকে তাকালেন। নিভে যাওয়া চুরুট জেলে নিলাম। কানে এলো, এই যে আপনি এখানে আসুন, শুনতে পাচ্ছেন? কথার ভঙ্গিতে পুলিশের চিরাচরিত অশালীনতা। কিন্তু পুলিশকেই আমার এবার বেশি দরকার। কাছে গিয়ে সামনাসামনি একটা খালি আসনে বসে পড়লাম। আপনি কি বোর্ডার? বলে অফিসার হোটেলের রেজিস্টারের পাতায় চোখ রাখলেন। কর্নেল নীলাদ্রি সরকার নাম, কলকাতা থেকে বেড়াতে এসেছেন, বয়স 70। আপনি তো রিটায়ার্ড সামরিক অফিসার। পকেট থেকে নেম কার্ডটা বের করে দিলাম। কার্ডটা দেখে অফিসার জিজ্ঞেস করলেন, নেচারিস্ট কি? একটু হেসে বললাম, প্রকৃতির মধ্যে রহস্য খুঁজে বেড়াই, বিরল প্রজাতির পাখি আর প্রজাপতির পিছনে ছোটাছুটি করি, অর্কিড দেখলে সংগ্রহ করি আর ছবি তুলি। অফিসারদ্বয় হাসলেন না, যদিও আমার কণ্ঠস্বরে যথেষ্ট রসিকতা ছিল। গত রাতে 12টা নাগাদ আপনি বেরিয়েছিলেন? একটি মেয়েকে তার কটেজে পৌঁছে দিতে গিয়েছিলাম। জানি, কিন্তু আপনি ফিরেছিলেন রাত 3টে নাগাদ। এতক্ষণ কোথায় ছিলেন? সি বিচে। অদ্ভুত। আমি একজন অদ্ভুত মানুষ অফিসার। রসিকতা করবেন না, আপনি যে একজন কর্নেল তার প্রমাণ দাবি করছি। প্রমাণ দিচ্ছি, আগে এই ছবিটা দেখুন, চিনতে পারেন কিনা। কিট ব্যাগ পিঠ থেকে নামিয়ে ছবিটা বের করতে যাচ্ছি, প্রশ্ন এলো, ওটা কি ছাতা? না, প্রজাপতি ধরা নেট স্টিক। আপনার সবই অদ্ভুত। ঠিক ধরেছেন, এবার ছবিটা দেখুন। ছবিটা দুজনে দেখাদেখি করলেন।
তারপর প্রশ্ন এলো, কার ছবি? কটেজের সেই যুবকটির? তাকে আমরা ধরে ফেলবো, কলকাতায় খবর দেওয়া হয়েছে। অবশ্য জানি না কলকাতার পুলিশ কতটা সহযোগিতা করবে, তারা তো রাজনীতি সামলাতেই ব্যস্ত থাকে। আস্তে বললাম, সব ইংরাজি দৈনিক ও নিখোঁজ তালিকায় এই ছবি বেরিয়েছিল, আমরা লক্ষ্য করিনি। 28শে আগস্ট সকালে এর লাশ আপনারা বাতিঘরের খাঁড়িতে পেয়েছিলেন। দুজন অফিসারই আমার দিকে তাকিয়ে রইলেন। একটু পরে একজন বললেন, মিলিয়ে দেখতে হবে। বিকৃত লাশের ছবি থানায় রয়েছে, কিন্তু আপনি কিভাবে নিশ্চিত হলেন? ব্যাখ্যা চাইছি। ব্যাখ্যা খুবই জটিল। আপাতত এটুকু বলতে পারি, যুবকটি একজন ফটো ফিচারিস্ট। আপনার আত্মীয়? বলতে পারেন। সে এখানে এসেছিল সমুদ্র তরঙ্গ থেকে বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত সেমিনার কভার করতে। তার লাশ ওই খাঁড়িতে পাওয়া যায়। আপনারা শনাক্ত করতে পারেননি বা চেষ্টা করা হয়নি। সে এই হোটেলে 27শে আগস্ট ছদ্মনামে চেক ইন করেছিল। রেজিস্টার দেখুন, AK দাশগুপ্ত। তার লাশের খবর পেয়েই গোপালকৃষ্ণন ঝামেলার ভয়ে পরদিন ভোরে চেক আউট দেখিয়েছিলেন। দুই অফিসার রেজিস্টারের পাতা উল্টাতে ব্যস্ত হলেন। খুঁটিয়ে দেখার পর বললেন, আপনি তাহলে নিছক বেড়াতে আসেননি? কে আপনি? কর্নেল নীলাদ্রি সরকার। আপনি প্রাইভেট ডিটেকটিভ? ছি, কথাটা একটা গালাগাল। আমি গোপালকৃষ্ণনের কাছে কথায় কথায় সব জেনেছি। আপনি সত্যিই অদ্ভুত লোক। যাই হোক, গোপালকৃষ্ণন মারা পড়েছে, কাজেই আপনার জানার সত্য মিথ্যা ঠিক করা কঠিন। গোপালকৃষ্ণন আমাকে বলেছেন বাতিঘরে স্নেক উইন্ড কলকাতার ফটো ফিচারিস্টের মৃত্যুর কারণ, জ্ঞানেশ্বরজির মৃত্যুরও কারণ। গোপালকৃষ্ণনের মৃত্যুর কারণও তাহলে স্নেক উইন্ড। সেই সাংঘাতিক ঘাতক হাওয়ার কবলে পড়ে 6টা মানুষের প্রাণ গেল। আমি গম্ভীর মুখে বলেছিলাম কথাগুলো। চুরুটে শেষ টান দিয়ে কাছাকাছি একটা ছাইদানিতে ফেলে দিলাম। তারপর বললাম, কাল রাতে সি বিচে বসে থাকার সময় আমি দূরে কোথাও অদ্ভুত ধরনের শীষের শব্দ শুনেছিলাম। স্নেক উইন্ড নাকি শীষ দিতে দিতে সমুদ্র থেকে উঠে এসে বাতিঘরে ঢোকে। শুধু এটাই আমি বুঝতে পারছি না, 6 জন লোক পরপর অত রাত্রে বাতিঘরে কেন গিয়েছিল। কুঁফো কালো বেঁটে অফিসারটি তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে দেখছিলেন। একটু ঝুঁকে এসে বললেন, আপনি শীষের শব্দ শুনতে পেয়েছিলেন? তাই তো বললাম। কিছু দেখতে পেয়েছিলেন? তেমন কিছু না, তবে দূরের সমুদ্রের একটা জাহাজের আলো দেখেছিলাম। আর বলুন। সন্ধ্যার পরই আমার ঘরের ব্যালকনি থেকে বাতিঘরের মাথায় লাল আলো দেখেছিলাম। আলোটা দুবার জ্বলে নিভে গিয়েছিল। লাল আলো? অফিসারটি তাঁর সহযোগীর দিকে তাকালেন। সহযোগী অফিসার সাদা পোশাক পরা, নিশ্চয়ই পুলিশের গোয়েন্দা। আস্তে আস্তে বললেন, কুণ্ডনাথনও দেখেছে, কাজেই এটা একটা পয়েন্ট। বললাম, গুরুত্বপূর্ণ পয়েন্ট। লাল আলো দেখা গেলে স্নেক উইন্ড আসে এবং খাঁড়িতে লাশ পাওয়া যায়। স্থানীয় লোকের মুখে শুনেছি হাওয়াটা এত গরম যে বাতিঘরের দরজার তালা গলে যায়। আপনি কি শুনেছেন সেটা কথা নয়, কি দেখেছেন সেটাই আমাদের জিজ্ঞাস্য। যা যা দেখেছি বললাম। আপনি কবে কলকাতা ফিরবেন ঠিক করেছেন? কিছু ঠিক করিনি, অন্তত একটা জগন্নাথ প্রজাপতি না ধরা পর্যন্ত ফিরছি না। গুঁফো অফিসার চোখ পাকিয়ে বললেন, রসিকতা পছন্দ করি না। আপনি আমাদের অনুমতি ছাড়া কলকাতায় ফিরতে পারবেন না। বেশি দিন থাকার মতো এক টাকা করি আমার নেই। শিবিরের খরচ বড্ড বেশি। গোয়েন্দা অফিসার একটু হেসে বললেন, টাকা ফুরিয়ে গেলে আমাদের জানাবেন। আপনারা টাকা দেবেন নাকি? না, আপনি আমাদের গেস্ট হয়ে থাকবেন। লকআপে নয় নিশ্চয়ই? হ্যাঁ,
নিজের রসিকতায় গোয়েন্দা অফিসার নিজেই হেসে উঠলেন। গুফো অফিসার বললেন, ঠিক আছে, আপনি আসুন, দরকার হলে থানায় ডেকে পাঠাবো। হোটেল থেকে বেরিয়ে পড়লাম। এবার সত্যিই জগন্নাথ প্রজাপতি ধরার অভিযানে চলেছি। অন্তত বাকি ফিল্মগুলো শেষ করে দুপুরেই প্রিন্ট করে ফেলতে হবে। বাইরে গেলে বাথরুম আমার এই কাজের ডার্ক রুম হয়ে ওঠে। সঙ্গে ওয়াচ ডেভেলপ প্রিন্টের সরঞ্জাম থাকে। বিশেষ করে এবার তো তৈরি হয়েই এসেছিলাম। জগন্নাথ প্রজাপতি ধরা সত্যিই অসম্ভব। দুটো ডানা মেললে জগন্নাথ দেবের মূর্তির আদল ফুটে ওঠে বলেই লোকেরা এই নাম দিয়েছে। বাইনোকুলারে দেখলাম রঙের আঁকিমুখিতে ওই রকম একটা রূপ ধরে নেওয়া যায়। এদের বোধশক্তি এত তীক্ষ্ণ যে 3 মিটার দূর থেকেই টের পায় হামলা আসছে। তবে ছবি নেওয়ায় অসুবিধা থাকে না। বিচ দিয়ে ঘুরে আবার একটা অ্যাডভেঞ্চার হয়ে গেল। অনেক সময় নিজেই জানি না কি করছি এবং কেন করছি। দেখলাম বাতিঘরের দরজায় আবার তালা আঁটা হয়েছে। পুলিশ রুটিন জবের পথ ধরে চলে। নিঃসার কৌতূহলহীন পুলিশ রুটিন জবের পথ ধরে চলে এবং নিঃসার কৌতূহলহীন একটি শ্রেণীতে পরিণত। এ বিষয়ে আমার একটা অনবদ্য অভিজ্ঞতা আছে। কয়েক বছর আগে গ্রীষ্মের এক দুপুরে কলকাতা রাজভবনের উত্তর ফটকের কাছে একটা লোক একজনকে ছুরি মারতে যাচ্ছে এবং আক্রান্ত লোকটি ট্রেনে নেমেছে। কাছাকাছি আর মানুষজন ছিল না সেই মুহূর্তে। শুধু ফটকে এক পুলিশ প্রহরী দাঁড়িয়েছিল এবং তার কোমরে চামড়ার খাপে ফায়ার আর্মস। আমার তাড়া খেয়ে আততায়ী পালিয়ে গেল। তখন প্রহরীটিকে বললাম, তার চোখের সামনে একটা মানুষ খুন হতে যাচ্ছিল এবং তার কাছে তো ফায়ার আর্মস আছে। সে গম্ভীর মুখে বলল, সে রাজভবনে ডিউটি করছে, কাজেই বাইরে কি ঘটছে তা নিয়ে তার কিছু করার নেই। বললাম, তবু একজন মানুষ হিসাবে কিছু করার ছিল নাকি? অন্তত একটা ধমকই যথেষ্ট ছিল। প্রহরীটি আরো গম্ভীর হয়ে বলল, তাকে যা করতে বলা হয়েছে তার বাইরে কিছু করার ক্ষমতা তার নেই। তাতে তার ঝামেলা বাড়বে। কোনো একটি পদ্ধতির প্রতি যান্ত্রিক আনুগত্যই রাষ্ট্রীয় অভিপ্রায়। যাই হোক, আলব্যের কামুকথিত প্রতিষ্ঠানের শক্তিশালী গেরিলা সম্পর্কে পরে ভাবা যাবে। বাতিঘরের সামনে দিয়ে দক্ষিণের ঢিবির দিকে এগিয়ে গেলাম। পিছু ফিরে দেখলাম দরজার কাছাকাছি একটা বেঁটে ঝাঁকড়া গাছের তলায় দাঁড়ানো দুজন বন্দুকধারী পুলিশ প্রহরী আমার দিকে হাত নেড়ে চলে যেতে ইশারা করছে। অতএব আমি চলে গেলাম। কিছুক্ষণ পর সমুদ্রের সমান্তরাল বালিয়াড়ির মাথায় উঠে একটা জেলে বসতি চোখে পড়ল। ঢালু বালি মেশানো মাটি ও পাথরের ওপর অজস্র ভেলা নৌকা রাখা আছে। বসতির পিছন দিকের মাঠে জাল শুকোতে দেওয়া হয়েছে। মাঠটার ওধারে বহুদূর ছড়ানো লাল ফুল দাগড়া দাগড়া ফুটে আছে সবুজ ঢেউ খেলানো কার্পেটে। বাইনোকুলারে সেই হাইওয়েটি দেখা যাচ্ছিল টিলা পাহাড়ের ফাঁকে। বলেছি, নিজের উদ্দেশ্য সম্পর্কে সচেতন ছিলাম না। বস্তি থেকে আমাকে অভ্যর্থনা জানাতে ছুটে এলো কয়েকটা কুকুর। তারপর নাকে ঝাপটা দিল শুঁটকি মাছের পচা গন্ধ। কুকুরগুলোর অভ্যর্থনায় সাড়া না দেওয়ায় তারা ক্রমশ অবাক হতে হতে থেমে যাচ্ছিল। এই সময় উলঙ্গ ছোট ছেলে মেয়ের একটা দল সাহেব সাহেব বলে চেঁচাতে চেঁচাতে আমাকে ঘিরে ধরল। অভ্যাস অনুযায়ী তাদের চকলেট বিলি করলাম এবং ছবি তুললাম। তারা চমৎকার পোজ দিল। একটা কুঁড়ে ঘরের পিছনে ছায়ায় দাঁড়িয়ে একজন বুড়ো মানুষ আমাকে দেখছিল। সমুদ্রের লোনা জল এই নুলিয়াদের প্রচণ্ড কালো এবং খয়াটে প্রত্ন ভাস্কর্য করে ফেলে। ব্রেকার পেরিয়ে দূরে সমুদ্রে এদের অভিযান দেখেছি। যথার্থ সমুদ্রজয়ী এইসব আদিম বীরের প্রতি আমার শ্রদ্ধা আছে। বুড়ো ভাঙা ভাঙা হিন্দিতে তার ছবি তুলতে চাইল। ইচ্ছা পূরণ করলাম। বস্তির ভেতর মেয়েরা সব কোষ্ঠী পাথরের যক্ষিণী এবং যে যার জায়গায় টেরাকোটা হয়ে সেঁটে আছে। বুড়ো আমার প্রশ্নের উত্তরে বলল, সব জোয়ান এখনো মাঝ দরিয়ায় লড়ছে, তবে তাদের ফেরার সময় হয়ে এলো। বিকেলে চন্দ্রপুরম থেকে ট্রাক এসে দূরের রাস্তায় দাঁড়াবে। তারা মাছ পৌঁছে দেবে। তবে কোনোদিন মাছ আশাতীত হয়, কোনোদিন তেমন কিছুই হয় না।
বললাম বাতিঘরের খাঁড়িতে লাশ পড়ার খবর সে জানে কিনা। সে শুনেছে এ নিয়ে 2 মাসে 6টা লাশ পড়ল, তাই না? তাই হবে। তবে এই বস্তির 3 জন লাশ হয়েছে। তারা অত রাতে সমুদ্রে গিয়েছিল কেন? সেটা তারাই জানে। বাতিঘরে রাত বিরতে কান্ডিলাম আসে। স্নেকউইন্ড মুখ ফসকে ইংরেজি বেরিয়ে গেল। হাওয়া সাহাব, বাতিঘরের নিচে সমুদ্রের তলায় সুরঙ্গে তার বাসা। কান্ডিলম কি বরাবর আসে ওখানে? আসে। তার ঠাকুরদা একবার তার পাল্লায় পড়েছিল, জোর বেঁচে যায়। 3 পুরুষ ধরে নুলিয়ারা জানে কান্ডিলামের উপদ্রবের কথা, তাই তারা কখনোই বাতিঘর এলাকায় সমুদ্রে যায় না। রাতে যাওয়ার কথা তো ভাবাই যায় না। তবে তারা হাওয়া শুঁকে টের পায় কখন কান্ডিলম সুরঙ্গ থেকে বেরুবে। 3 জন রাত্রে গিয়েছিল। কান্ডিলম তাদের মেরেছিল। কেন গিয়েছিল তারা? বস্তির কেউ জানে না কেন গিয়েছিল। পুলিশ খুব ঝামেলা করেছিল। তাদের বাবা মায়েরা কিছু জানলে তো বলবে। ভেলা নৌকা নিয়ে কি গিয়েছিল? হ্যাঁ, বস্তির অনেক জোয়ান আছে। খাঁড়িতে ঢেউ বা পাথরের পরোয়া করে না। ওই তো সমুদ্রে কত পাথর দেখা যাচ্ছে, সেগুলো এড়িয়ে মাছ দরিয়ায় যেতে জানে নুলিয়ারা। জনেশ্বরজিকে চেনেন? নাম জানি। রাজার অত বড় বাড়ি কিনেছিল যে, তার অনেক টাকা। কান্ডিলম তাকে মারলো। মাছ বিক্রি করেন কার কাছে? চন্দ্রপুরমে মাছের আড়তদার আছে, তার নাম দণ্ডরাঘবন। গুপ্তা সাহেবকে চেনেন? গুপ্তা সাহেব? কে সে? না না, এমন নাম জানা নেই। কিন্তু আমাকে এসব প্রশ্ন কেন করছেন? সাহেব কি সরকারের লোক? না, বলে তাকে একটা 20 টাকার নোট দিলাম। সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে ইতস্তত করে সে 2 হাত বাড়িয়ে টাকাটা নিল এবং মাথায় ঠেকালো। তারপর কোমরের কাপড়ে গুঁজল। এবার জিজ্ঞাসা করলাম এই সমুদ্রে সে জাহাজ দেখেছে কিনা। সে বলল রোজই 2-1টা করে যায় মাছ দরিয়ায়। দিনে যায়, রাতেও যায়। জিজ্ঞেস করলাম সে কাছাকাছি স্পিড বোট দেখেছে কিনা, দিনে বা রাতে। সে বলল এটা আবার কি জিনিস? নৌকোর মতো গড়ন, প্রচন্ড জোরে ছোটে, যন্ত্র তাকে ছোটায়। একটি মেয়ে কাছাকাছি দাঁড়িয়েছিল, বলে উঠল বোটা? বুড়ো নুলিয়া বলল, হ্যাঁ, বোটটা একবার রাতে দেখেছিলাম, মনে পড়ছে। মেয়েটি বলল সে একবার নয়, বেশ কয়েকবার বোটটা দেখেছে। খুব জোরালো আলো। বুড়ো গম্ভীর মুখে বলল, কান্ডিলম। মেয়েটি তার সঙ্গে মাতৃভাষায় তর্ক জুড়ে দিল। তর্ক থামাতে মেয়েটিকে 10 টাকা দিতেই হলো। প্রায় 1টা বাজে। এবার ফিরতে হবে। বাইনোকুলারে দেখে নিলাম কোথাও কেউ আমার দিকে লক্ষ্য রেখেছে কিনা। তারপর হাত নেড়ে তাদের বিদায় জানিয়ে চলে এলাম। কুকুরগুলো দূরে দাঁড়িয়ে আমাকে বিদায় সংবর্ধনা জানালো। ছবির নেগেটিভগুলো চমৎকার ছিল। সবগুলো প্রিন্ট করার দরকার ছিল না। বাতিঘরের ওপরে এবং নিচে দরজার সামনে গুপ্তা সাহেবের মোট 3টে ছবি প্রিন্ট করতে দিয়েছিলাম। ডার্ক রুমে সেই ছবি শুকোতে দিয়ে ব্যালকনিতে বসে অপেক্ষা করছিলাম। 5টা বাজে। এখন কফি দিয়ে যাওয়ার কথা কুণ্ডনাথনের। 5 মিনিট দেরি করে সে এলো। চেহারায় ঝড়ঝাপটা খাওয়া কাকতাড়ুয়ার ছাপ।
বললাম, তুমি কি অসুস্থ কুণ্ডনাথন? সে আসতে বলল, না, আমার কিছু হয়নি। কাণ্ডিলম তাহলে ম্যানেজার সাহেবকে মারলো? কান্ডিলাম? সে অবাক চোখে তাকালো। না স্যার, ম্যানেজার সাহেব জানতেন রাতে বাতি করে কান্ডিলাম আসে। উনি কেন যাবেন সেখানে? ওকে খুন করে গাড়িতে ফেলে দেওয়া হয়েছে। তুমি জানো? কুণ্ডনাথন জোরে মাথা নাড়ল। জানি না, কিন্তু আমার সন্দেহ হচ্ছে। একটু দ্বিধার সঙ্গে সে খুব আস্তে আস্তে বলল, আপনাকে বলেছিলাম রাতে দুবার গাড়ি শব্দ শুনেছি। আরুলান্তান বলেছিল চুস্ত পাঞ্জাবি পরা যে লোকটা এসেছিল সেই এলাকার সাংঘাতিক গুন্ডা। মাছের কারবার আছে লোকটার। লোকটার নাম দণ্ডরাঘবন? সে চমকে উঠে বলল, আপনি জানেন তাকে? নাম শুনেছি। তো তুমি পুলিশকে বলেছ দণ্ডরাঘবন আসার পর গুপ্তা সাহেব এবং ম্যানেজার সাহেব বেরিয়ে যান? বলেই ভুল করেছি। আরুলান্তান চালাক ছেলে। দণ্ডরাঘবন আমাকে মেরে ফেলবে। কুণ্ডনাথন কাঁপা কাঁপা গলায় বলল, আমি মরতে ভয় পাই না স্যার, কিন্তু আমার স্ত্রী, ছেলে মেয়ে, বুড়ো বাবা মায়ের কি হবে? দণ্ডরাঘবন কেন ম্যানেজার সাহেবকে খুন করবেন? গুপ্তা সাহেব ওকে দিয়ে খুন করিয়েছেন আমার সন্দেহ। গুপ্তা সাহেব কেন গোপালকৃষ্ণনকে খুন করবেন? এদিক ওদিক দেখে নিয়ে খুব আস্তে কুণ্ডনাথন বলল, জনেশ্বরজি মারা যাওয়ার দিন গুপ্তা সাহেব হোটেলে এসেছিলেন। ম্যানেজার সাহেবের সঙ্গে ম্যানেজার সাহেবের ঘরে দুজনের কি নিয়ে বেশ তর্ক হচ্ছিল। আমি চা নিয়ে গেলাম, দুজনের মুখ খুব গম্ভীর দেখলাম। চলে আসার সময় কানে এলো গুপ্তা সাহেব বলছেন, ঠিক আছে, 1,00,000 দেব, 1 সপ্তাহ সময় চাই। করিডোরে একটু দাঁড়ালাম, আর চড়া গলায় কথা হচ্ছিল না। তবে একটা কথা কানে এলো, ছবি। ছবি? আমি শান্তভাবেই বললাম, ছবির বদলে $1,00,000? কুণ্ডনাথন শ্বাস প্রশ্বাস ছেড়ে বলল, তাই হবে। এখন মনে হচ্ছে ছবি নিয়েই ঝগড়া হচ্ছিল। আমার উত্তেজনার কোনো কারণ তার ছিল না। বললাম, রিসেপশনে এখন কে আছে? মেরি। ঠিক আছে, তুমি এসো। কুণ্ডনাথন টলতে টলতে বেরিয়ে গেল। উঠে গিয়ে দরজা এঁটে ডার্ক রুমে ঢুকলাম। আলো জেলে দেখলাম ছবি শুকিয়েছে। 3টে ছবি খুলে নিয়ে দড়িটা খুললাম। লিন্টনের মাথায় আটকানো কালো কাপড়টা খুলে ফেললাম। ডার্ক রুম আবার বাথরুম হয়ে গেল। বাকি কফি শেষ করে চুরুট ধরিয়ে ঘরদোর বন্ধ করে নিচে গেলাম। মেরিকেও এবেলা কাতর দেখাচ্ছিল। সে আমাকে দেখে আসতে বলল, গুড ইভিনিং স্যার। ইভিনিং। মেরি, একটা টেলিফোন করতে চাই। থানার নাম্বারটা জানো? 1 মিনিট, আমি ধরে দিচ্ছি। সাড়া পেয়ে সে আমাকে টেলিফোন দিল। বললাম, অফিসার ইনচার্জের সঙ্গে কথা বলতে চাই। হোটেল সি ভিউ থেকে বলছি। আমি কর্নেল নীলাদ্রি সরকার। একটু ধরুন। প্রায় 1 মিনিট পর ভারী গলায় সাড়া এলো, বলুন, কি করতে পারি? আমি কর্নেল নীলাদ্রি সরকার বলছি, সি ভিউ হোটেল থেকে। হ্যাঁ, আমাদের অফিসার আপনার কথা বলেছে। আপনি কি কলকাতা ফিরতে চাইছেন? দুঃখিত কর্নেল সরকার, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত। তদন্ত তো শেষ? তদন্ত শেষ? আমি রসিকতা পছন্দ করি না। আমিও না। কয়েকটা কাজ এখনই করা উচিত, না হলে আমি মাদ্রাজ কাস্টমসকে ট্র্যাঙ্ক কল করতে বাধ্য হব। কি বললেন? কাস্টমস? হ্যাঁ, কাস্টমস এবং এনফোর্সমেন্টের অ্যান্টি নার্কোটিক ডিপার্ট। ওরা আমাকে চেনে।
আপনি অদ্ভুত কথাবার্তা বলছেন। মন দিয়ে শুনুন এবং লিখে নিন। দেরি করবেন না। গোপালকৃষ্ণনের বাড়ি সার্চ করুন। বাতিঘরের কয়েকটা ছবি পাওয়া যাওয়ার চান্স আছে। কোনো ক্যামেরা পেলে সিজ করুন। গোপালকৃষ্ণন বুদ্ধিমান ছিলেন, কাজেই 1 লাখ টাকার লোভে নেগেটিভগুলো দিলেও কয়েকটা প্রিন্ট রেখে দেওয়ার চান্স আছে। 2, মাছের আড়তদার দণ্ডরাঘবনকে এখনই গ্রেপ্তার করুন। সে গোপালকৃষ্ণনের খুনি। 3, জনেশ্বরজির বাড়িতে গুপ্তা সাহেবকেও অ্যারেস্ট করুন। বাড়িটা তন্ন তন্ন করে সার্চ করুন। ওর গাড়িটাও। নার্কোটিক্সের পেটি পেয়ে যেতে পারেন। এই কেস প্রমাণের দায়িত্ব আমি নিচ্ছি। 3 জন নুলিয়া, কলকাতার ফটো ফিচারিস্ট সুমিত্র গুহরায়, জনেশ্বরজি এবং গোপালকৃষ্ণনকে কান্ডিলম স্নেক উইন্ড মারেনি, মেরেছে গুপ্তা এবং দণ্ডরাঘবন। অন্তত গোপালকৃষ্ণনকে কোথায় মারা হয়েছে আমি দেখিয়ে দেব। কোনো সাড়া না পেয়ে বললাম, হ্যালো, আমার কথা বুঝতে পারলেন কি? দেখছি নয়, প্রতিটি মুহূর্ত মূল্যবান। খুনিরা পালিয়ে গেলে আপনি দায়ী হবেন। ফোন রেখে দিলাম। দেখলাম মেরি চোখ বড় করে তাকিয়ে আছে, স্ফীত নাসারন্ধ্র। একটু হেসে তাকে আশ্বস্ত করলাম, তোমার উদ্বেগের কিছু নেই মেরি। লাউঞ্জে বসে কফি খাচ্ছিলাম। জোরালো বৃষ্টি এসে গেল। আলোয় বৃষ্টি দেখতে আমার ভালো লাগে না, কিন্তু পুলিশের 2টি গাড়ি গেছে জনেশ্বরজির বাড়ির দিকে, এখনো ফিরছে না। রফা করে ফেললো কি না বলা যায় না। গুপ্তাকে দেখেই বুঝেছিলাম খালিফা লোক। এই সময় টেলিফোন বাজলো। মেরি ভীতু গলায় ডাকলো, আপনার টেলিফোন স্যার। উঠে গিয়ে সাড়া দিলাম। কর্নেল সরকার বলছি। অফিসার ইনচার্জ মোহন আচারিয়া বলছি। দণ্ডরাঘবন লকআপে। গোপালকৃষ্ণনের বাড়িতে 5টা কালার প্রিন্ট পেয়েছি, ফ্ল্যাশে তোলা। গুপ্তা আর রাঘবন খাঁড়ি থেকে দড়িতে কিছু টেনে ওঠাচ্ছিলেন। পরপর ছবি সাজিয়ে বোঝা গেল গুপ্তা সাহেব দড়ি ধরে একটা পেটি ওঠাচ্ছিল খাঁড়ি থেকে। দুঃসাহসী ফটোগ্রাফারকে তেড়ে এসেছিল দণ্ডরাঘবন, হাতে একটা ছোট্ট লোহার রড। হ্যাঁ, ফটোগ্রাফার সুমিত্র গুহরায়কে মেরে বডিটা বাতিঘরে তুলে নিয়ে গিয়ে খাঁড়িতে ফেলা হয়েছিল। মুখটা গোপালকৃষ্ণনের মতোই বিকৃত করা হয়েছিল। আমার ধারণা জনেশ্বরজি গুপ্তার এই কারবারটা জানতে পেরে তাকে হুমকি দেন, তাই পার্টি চলার রাতে তাকেও কোনো ছলে ডেকে এনে একইভাবে মারা হয়। কান্ডিলম চমৎকার আবহাওয়া তৈরি করে রেখেছিল। বুঝতে পারছি, কিন্তু 3 জন নুলিয়াকে মারার কারণ কি? দণ্ডরাঘবন মাছের কারবারি। নুলিয়াদের সঙ্গে তার ভালো চেনা জানা আছে। জাহাজ থেকে স্পিডবোটে নার্কোটিক্সের পেটি পাঠানো হয়েছে। স্পিডবোট পাথরে ধাক্কা খেয়ে ভেঙে টুকরো টুকরো হওয়ার চান্স আছে। কাজেই নুলিয়াদের ভেলা নৌকার সাহায্য নেওয়া দরকার ছিল। দণ্ডরাঘবনের কাছে কথা আদায় করুন। আমার ধারণা 3 জন ডান পিটে নুলিয়া ব্ল্যাকমেল করছিল ওদের, তাই 3 জনকে একে একে খতম করেছিল। যাই হোক, ক্যামেরার কি খবর? পাওয়া গেছে, কিন্তু একটা পয়েন্ট স্পষ্ট হচ্ছে না কর্নেল সাহেব। গোপালকৃষ্ণন ক্যামেরা পেলেন কিভাবে? মৃতরা আর কথা বলবে না, তবে পয়েন্টটা ব্যাখ্যা করা চলে। গোপালকৃষ্ণনও সম্ভবত গুপ্তার দলে ছিলেন। গুপ্তা প্রায়ই হোটেলে আসতেন। ঘটনার সময় গোপালকৃষ্ণন যেভাবেই হোক ক্যামেরাটা হাতিয়েছিলেন। সুমিত্রের হাত থেকে ছিটকে পড়ে গিয়ে থাকবে। কিন্তু গোপালকৃষ্ণন তো ছবিতে নেই। তাহলে নিশ্চয়ই পিছনের আড়ালে কোথাও গার্ড দিচ্ছিলেন। কর্নেল সরকার, আমার মনে হচ্ছে ফটোগ্রাফার পালাতে গিয়ে গোপালকৃষ্ণনের পাল্লায় পড়েন। গোপালকৃষ্ণন তার ক্যামেরা কেড়ে নেন। তাও সম্ভব। দণ্ডরাঘবন এসে ফটোগ্রাফারের মাথায় রড মারে, বাকিটা স্পষ্ট। ধূর্ত গোপালকৃষ্ণন ফিল্ম প্রিন্ট করিয়েছিলেন। কোথায় করিয়েছিলেন আমরা খুঁজে বের করব। তবে আপনি ঠিকই ধরেছেন,
গোপালকৃষ্ণনও নুলিয়াদের মতো গুপ্তা এবং দণ্ডরাঘবনকে ব্ল্যাকমেল শুরু করেন, তাই গত রাত্রে তাঁকে মারা হয়। হ্যাঁ, নেগেটিভগুলোর বদলে 1,00,000 টাকা দাবি করেছিলেন গোপালকৃষ্ণন, সাক্ষী আছে। কোথায় নেগেটিভগুলো কয়েকটা প্রিন্ট সমেত পুড়িয়ে নষ্ট করা হয়েছে আমি দেখেছি। কিন্তু গুপ্তার খবর পেলেন? জনেশ্বরজির বাড়ি থেকে ওকে ধরা হয়েছে। বাড়ি সার্চ এখনো শেষ হয়নি। আমি ডিটেকটিভ ইন্সপেক্টর রঘুনাথ মিশ্রকে বলেছি আপনার সঙ্গে দেখা করে আসবেন। অনেক ধন্যবাদ, রাখছি। ফোন রেখে দিলাম। তারপর ঘরে ফিরে অমলকে লেখা সুমিত্রের চিঠিটা আবার খুঁটিয়ে পড়লাম। অমলের আচরণ কান্ডিলমের মতো রহস্যময়। দেখা যাক কোনো সূত্র মেলে কিনা। অমল, তাড়াতাড়ি লিখছি। একটা চমকপ্রদ স্টোরির খোঁজ পেয়েছিলাম এখানে। হেডিং দিলাম চন্দ্রপুরম বাতিঘরে রহস্যময় হাওয়া সাপ। কিন্তু গত রাতে বাতিঘরের কাছে হাওয়া সাপের জন্য ওত পাততে গিয়ে অন্য একটা রোমাঞ্চকর স্টোরির খোঁজ পেলাম। নার্কোটিক স্মাগলিং র্যাকেট। হোটেল সি ভিউ ওদের রঁদেফু। অপারেশন জোন হলো বাতিঘর। তাই আজ বিকেলে সি ভিউয়ে এসে উঠেছি। সতর্কতার জন্য তোর নাম ঠিকানা ব্যবহার করেছি, কারণ তোর দাদা তো মাদ্রাজ পোর্টে কাস্টমস চিফ। আমার কিছু বিপদ হলে তুই যেন অ্যাকশন নিস। এখানে চলে আসতেও পারিস। দীপাকে সঙ্গে আনলে বাড়তি আনন্দ পাবি, দীপারও ভালো লাগবে। বন্য আদিম সমুদ্রের একটা আলাদা স্বাদ আছে। প্রেমের জন্যও আছে অবাধ নির্জনতা। তোদের দুজনকেই প্রীতি ও শুভেচ্ছা। ইতি সুমিত্র। ইনল্যান্ড লেটার। আতসকাঁচে স্থানীয় ডাকঘরের তারিখটা পড়া যাচ্ছে 2-7 আগস্ট। কলকাতার ডাকঘরের ছাপ খুব অস্পষ্ট। 2 এবং এস থেকে বলা চলে 2 সেপ্টেম্বর। তাহলে অমল মুখ বুজেছিল কেন? সব কাগজে সুমিত্রের ছবি ছাপা হয়েছিল। চোখ এড়িয়ে গেলেও দৈনিক সত্যসেবক পত্রিকার জয়ন্ত চৌধুরীকে তার না চেনার কারণ নেই। আজ 15ই সেপ্টেম্বর। অমল আর দীপা এখানে এসেছিল 13ই সেপ্টেম্বর। তার চেয়েও বড় প্রশ্ন, দীপাকে কাল রাতে লাউঞ্জে বসিয়ে কোথায় গিয়েছিল সে? ফিরল রাত 1টায় এবং ভোরে দুজনে কটেজ থেকে উধাও হয়ে কলকাতা ফিরে গেল কেন? বৃষ্টিটা হঠাৎ থেমে গেল। ঝাউবনের ভেতর দিয়ে সমুদ্রের গর্জন পরিশ্রুত হয়ে শ্বাস প্রশ্বাসের ধ্বনিতে রূপ নিয়েছে। চিঠিটা ভাঁজ করে পকেটে রেখে ব্যালকনিতে গেলাম। আবার প্রশ্নটা ফিরে এলো। অমলের আচরণ কান্ডিলমের চেয়েও রহস্যময়। ডিটেকটিভ রঘুনাথ মিশ্র রুটিন মাফিক জানিয়ে গিয়েছিলেন গুপ্তার গাড়ির সামনের আসনের তলার খোঁদলে 3টি নার্কোটিক্সের পেটি পাওয়া গেছে। মোট দাম আনুমানিক 30 লক্ষ টাকা। পেটিগুলো ওয়াটারপ্রুফ কালো রঙের উৎকৃষ্ট পলিথিনে তৈরি, যা নাকি গুলি করেও ফাটানো যায় না। পূর্ব উপকূলের বন্দরে বন্দরে মাল পৌঁছে দিয়ে দা ওডেসি নামে বিদেশি জাহাজটি ঘুরছে, তাকে তাড়া করা হবে। ওই জাহাজ থেকেই স্পিডবোটে পেটিগুলো নামিয়ে নুলিদের ভেলা নৌকায় পৌঁছে দেওয়া হয়েছিল। তবে কোনো প্রমাণের আশা কম। আর কান্ডিলম সম্পর্কে নুলিয়ার বস্তিতে একটা আশ্চর্য খবর মিলেছে। নুলিয়ারা সন্ধ্যার দিকেই সমুদ্রের হাবভাবে নাকি টের পায় বাতিঘরের নিচের খাঁড়িতে সুড়ঙ্গের ভেতর কান্ডিলমের ঘুম ভাঙছে। তাই বাতিঘরের ওপর উঠে আগাম লাল আলো জেলে জাহাজকে নিষেধ করা হয়েছিল আজ রাতে মাল পাঠিও না। আমার বিশ্বাস অবিশ্বাসে কিছু আসে যায় না। প্রকৃতির রহস্য অন্তহীন। আমিও কান্ডিলমের এক প্রত্যক্ষদর্শী। তবে শীষের শব্দের একটা ব্যাখ্যা সম্ভব, যদিও ভুল বা ঠিক এ দাবি করছি না। বাতিঘরের ভেতর ঘোরালো সিঁড়ির মেরুদণ্ড হিসাবে যে লোহার ফাঁপা থামটি দাঁড়িয়ে আছে সেটি সুপ্রাচীন। কোথাও কোথাও ছিদ্র থাকা সম্ভব, যার ভেতর দিয়ে সামুদ্রিক নৈশ ঘূর্ণি হাওয়াটা ঢুকলে তীক্ষ্ণ শীষের শব্দ হতে পারে। সকালে গিয়ে খুঁটিয়ে দেখতে হবে। রঘুনাথ মিশ্রের কণ্ঠস্বর নিরাসক্ত ছিল। সেটা স্বাভাবিক। কে এক বুড়ো হাবড়া অবসরপ্রাপ্ত বাঙালি কর্নেল তাঁর মতো ঝানু গোয়েন্দা অফিসারকে টেক্কা দিল, ব্যাপারটা তাঁর পক্ষে হজম করা শক্ত। রাত 9:30 ডিনার সেরে লাউঞ্জে বসে কফি খাচ্ছিলাম। আরুলান্থান রিসেপশনে পা দুটো তুলে দিয়ে কানে হেডফোন লাগিয়ে পপ শুনছিল।
আর কি শুনবে তাছাড়া? এবং কুণ্ডনাথন এসে বিনীতভাবে জিজ্ঞেস করে গেল আর তাকে আমার দরকার আছে কিনা। ছিল না। একটু পরে দেখি গেটের কাছে একটা সাইকেল রিক্সা এসে দাঁড়ালো। যারা নামলো তারা আমার বুকের ভেতরকার পুরনো যন্ত্রকে কাঁপিয়ে দিল। অপ্রত্যাশিত ঘটনা বহুবার আমার থিওরিকে লাথি মেরে শুইয়ে দিয়েছে। এবারও তাই হলো আর কি। উঠে দাঁড়ালাম অভ্যর্থনার জন্য। নিশ্চয়ই আমি হেরে গেছি কোথাও। আস্তে আস্তে বললাম, তোমরা? দীপা দ্রুত বলল, আপনার ঘরে চলুন। ঘরে গিয়ে ব্যালকনিতে বসলাম। ওরাও বসলো। বললাম, আমি ভেবেছিলাম তোমরা কলকাতা চলে গেছো। দীপা বলল, না, আমরা ট্রেনের টিকিট বদলাতে গিয়েছিলাম। সারাদিন কোথায় ছিলে? নিউ বিচের একটা হোটেলে। দীপা একটু হাসলো। অমল এত ভীতু জানতাম না। আপনাকে খুব ভয় পেয়েছিল, আমি টানাটানি করে নিয়ে এলাম। আমাদের রিক্সা দাঁড়িয়ে আছে, বেশিক্ষণ বসবো না কিন্তু। বলো অমল। অমল বিব্রত মুখে বলল, সুমিত্রের চিঠিটা আপনি নিয়ে এসেছেন শুনে আমি ভয় পেয়েছিলাম, অথচ এখানে আমার থাকা দরকার। চিঠিটা পেয়েও তুমি চুপ করেছিলে কেন? কাগজে সুমিত্রের ছবি বেরিয়েছিল। চিঠি আমি পেয়েছি 12ই সেপ্টেম্বর। গুয়াহাটি এবং শিলং থেকে ফিরেছি সেদিনই ডাকে চিঠিটা এলো। দীপার মুখে কাগজে সুমিত্রের ছবির কথা শুনলাম। সেদিনই আমার ম্যাড্রাসি বন্ধু আয়ারকে বলে ওর কটেজের চাবি নিলাম। রেলে দালালের থ্রু দিয়ে দুটো বার্থ ম্যানেজ করলাম। 1 মিনিট, চিঠিটা তুমি 12ই সেপ্টেম্বর পেয়েছিলে? হ্যাঁ, হাসলাম। অদ্ভুত। ডাকঘরের শিল থেকে শ্রীমান এক বেমালুম অদৃশ্য। আমি পড়েছি 2টা সেপ্টেম্বর। যাই হোক, তারপর কাল সন্ধ্যায় সি বিচে বসে থাকার সময় বাতিঘরের ওপর দুবার লাল আলো জ্বলতে এবং নিভতে দেখলাম। দূরের সমুদ্রে একটা জাহাজ থেকেও দুবার সার্চ লাইটের মতো আলো জ্বলে নিভে গেল। সুমিত্র সি ভিউ হোটেলের কথা লিখেছিল, তাই ভাবলাম আজ রাতেই একটা অপারেশন হবে। অপারেশন জোন বাতিঘর। তাই লাউঞ্জে দীপাকে বসিয়ে রেখে চুপি চুপি বাতিঘরে গিয়েছিলাম। একটা ঝোপের আড়ালে বসে আছি, টর্চের আলো ফেলতে ফেলতে কারা আসছে দেখলাম। তারা বাতিঘরের দিকে এলো না, দক্ষিণের জঙ্গলে ঢুকে গেল। কোনো সাড়া নেই। আর চলে আসবো ভাবছিলাম, হঠাৎ দেখি বাতিঘরের দরজায় নীল আলোর ফ্ল্যাশ। গ্যাস কাটারে দরজার তালা কাটছিল। তাই হবে। এবার ভাবলাম পুলিশকে খবর দেওয়ার সময় হয়েছে। ফিরে এসে দীপাকে নিয়ে কটেজে যাব আগে, তারপর পুলিশ স্টেশন। এই ছিল প্ল্যান। কিন্তু হোটেলে ফিরে শুনি দীপাকে আপনি কটেজে রাখতে গেছেন। আপনাকে আমি ভুল বুঝেছিলাম, ক্ষমা চাইছি। কপট চোখ পাকিয়ে বললাম, ক্ষমা নেই, বলো। তারপর হেসে ফেললাম। অমল বলল, কটেজ থেকেই আপনি বেরিয়ে যাওয়ার পর আমি গেলাম। দীপার মুখে শুনলাম আপনি আমাদের জিনিসপত্র সার্চ করে সুমিত্রের চিঠিটা নিয়ে গেছেন। আমার আর থানায় যাওয়া হলো না। খুব ভয় পেয়ে গেলাম। উল্টে এবার আমিই না ফেঁসে যাই। দুজনে মরিয়া হয়ে কটেজ ছাড়লাম। হাঁটতে হাঁটতে বাস স্টেশনে গেলাম। রাত 3টেই একটা বাস রেল স্টেশন হয়ে ম্যাড্রাস যায়। দীপা তাকে থামিয়ে দিয়ে বলল, আমি ওকে ইনসিস্ট করলাম টিকিট রিফান্ড করতে। তারপর ফিরে এসে আপনার সঙ্গে যোগাযোগ করতে বললাম। ও রাজি হলো, কিন্তু কটেজে গেল না, সারাদিন শুয়ে বসে কাটালো। যে হোটেলে উঠেছি সে হোটেলে খাওয়ার ব্যবস্থা নেই, তাই বাইরে খেতে গিয়েছিলাম। সেখানে শুনলাম একটা স্মাগলিং র্যাকেটের লোকেরা ধরা পড়েছে। তখন বাধা দিয়ে বললাম, অমল, তুমি মাদ্রাজে তোমার দাদাকে খবর দিয়েছ? অমল বলল, সুমিত্র জানতো না, দাদা দিল্লি এয়ারপোর্টে আছেন এখন। দীপা উঠে দাঁড়ালো। চলি কর্নেল সাহেব, বরং সকালে আসবো, আমরা আরও 3 দিন থাকছি। ওদের বিদায় দিতে লাউঞ্জ পর্যন্ত গেলাম। তারপর আস্তে আস্তে বললাম, যাই হোক, শুভরাত্রি। দীপা তাকিয়ে চোখ নামালো। ভারতীয় নারীর সেই ঐতিহ্যগত শালীনতা, যার 8 পৌড়ে নাম লজ্জা। আর অমল নিতান্ত গাড়লের মতো হেসে গেল। সে জানত না তার জীবনের বাতিঘরে রহস্যময় কান্ডিলম ঢুকেছে। এতক্ষণ আপনারা শুনছিলেন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা
কর্নেল সিরিজের গল্প হাওয়া সাপ। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের লিখে জানাবেন। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটি অন করে দিয়ে অল অপশন নোটিফিকেশন অন করে দিন। আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর শুনতে থাকবেন গল্প বাবুর আসর। নমস্কার।